আসসালামু আলাইকুম। স্পেশাল বিসিএস ফর ডক্টরস আজকের রোড ম্যাপ ওয়েবিনারে তোমাদের স্বাগতম। তো এই ওয়েবিনারটা আমরা খুব সংক্ষিপ্ত একটা ওয়েবিনার হবে। এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা গিফট। তো যারা মনোযোগ দিয়ে আমার সাথে মোটামুটি 1 ঘন্টার মতো সময় থাকতে পারবা, তুমি বুঝে যাবা স্পেশাল বিসিএস ক্র্যাক করার জন্য তোমার করণীয় কি। পুরো সেশনটা যদি মনোযোগ দিয়ে শুনো, তাহলে তোমাদের মধ্যে থাকা অসংখ্য কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আর ওয়েবিনারে কোনো কিছু নোট করা লাগবে না। এই যে গিফট যে দুটো দিব বলছি, এমবিবিএস এবং বিডিএস, তোমাদের দুই গ্রুপকে আমরা দুটো পিডিএফ দিয়ে দিব। সেই পিডিএফ এর মধ্যে কি কি থাকতেছে সেটা আমরা একটু পরে আসতেছি। তো আমি আবারও দুঃখিত তোমাদের যান্ত্রিক ত্রুটির জন্য, অনেকগুলো জুম থাকার কারণে আমাদের আসলে কিছু প্রবলেম হয়েছে। তো হোপফুলি তোমরা এখন শুনতে পাচ্ছ। আমার নাম ডাক্তার শামসুল আরিফিন। আমি পড়াশোনা করছি কুমিল্লা মেডিকেল কলেজ থেকে। এরপর আমি পাবলিক হেলথে গ্রাজুয়েশন করি ব্র্যাক জেমস প্রিগ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ থেকে। আমি 37 বিসিএস এর ক্যাডার, আর আমি পিটিওর ফাউন্ডার এবং এখানে চিফ ইনস্ট্রাক্টর। তো স্পেশাল বিসিএসে যারা এখানে পড়বো তাদের সাথে আরও অসংখ্যবার দেখা হবে। প্রথমে আমি তোমাদের সাথে যাব, এই যে তোমরা এত কষ্ট করে এই ওয়েবিনার জন্য রেজিস্ট্রেশন করছো, সেখানে বলা ছিল একটা পিডিএফ দিবে। কি পিডিএফ দিবে? অনেকে পেইন খেয়েছো, গুগল ফর্ম কেন ফিল আপ করতে হচ্ছে, আসলে কি দিবে? হ্যাঁ, চলো আমরা সেই রোড ম্যাপটা দেখি। এবং আমার দৃঢ় বিশ্বাস এই পিডিএফটা দেখার পরে তোমার মনে হবে যে আজকে ওয়েবিনারে যে আসছি এত কষ্ট করে, তোমাদের কষ্টটা সার্থক হয়েছে। এবং আমারও ভালো লাগা কাজ করবে যে তোমাদের যদি এটা যদি বুঝো যে তোমার ওয়েবিনার আসা সার্থক। তো চলো আমরা একটু দেখি আমাদের সেই রোড ম্যাপটা কি। রোড ম্যাপটা হচ্ছে, প্রথমে আমি যাচ্ছি এমবিবিএসদের কাছে। তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য নাম্বার ওয়ান যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে সেই এক্সামের সিলেবাসটা কি, এইটা একটু বুঝতে পারা। কারণ এটা যদি আমরা বুঝতে না পারি, তাইলে আমরা মানে যতই পড়াশোনা করি না কেন ওই এক্সাম ক্র্যাক করা আমাদের জন্য এটা পসিবল হবে না। তো চলো আমরা এখন একটু আমরা দেখি আমাদের এমবিবিএসদের জন্য আমাদের রোড ম্যাপটা কি সেটা আমরা একটু দেখি। একটা ফাইল দেখতে পাচ্ছ তোমরা, এই ফাইলটা তোমরা আজকে সেশনের পরে পেয়ে যাবা। এবং আমি যেভাবে বিশ্বাস করি যে তোমরা যদি এই ফাইলটা পড়ো, তুমি প্রিন্ট করতে পারো, প্রিন্ট করে পড়তে পারো, বা এমনি পিডিএফ পড়তে পারো। পড়লে তোমাদের স্পেশাল বিসিএস নিয়ে যত কনফিউশন সব কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এটা খুব ভালো করে জানো যে স্পেশাল বিসিএসে এখানে কোনো লিখিত কোনো পরীক্ষা নাই। এমসিকিউ যে পরীক্ষা সেটাই লিখিত পরীক্ষা, এটা হলো এখানে সহজ একটা ব্যাপার। তবে স্পেশাল মোটে সহজ কোনো পরীক্ষা না, কারণ এখানে সবাই খুব ভালো করে পড়ে ক্যাডার হওয়ার জন্য। তাহলে 200 নম্বরের যে প্রিলিমিনারি পরীক্ষা এটাই লিখিত, আর এক্সট্রা কোনো লিখিত পরীক্ষা নাই। 100 নম্বরের ভাইবা। তো স্পেশাল বিসিএসে এখানে ক্র্যাক করার জটিলতাগুলো আমি তোমার সাথে আলোচনা করব। আগে আমি রোড ম্যাপটা শেষ করি। যে স্পেশাল বিসিএস অনেকে সহজ মনে করে, আসলে কেন এটা সহজ না আমি আসতেছি। দেখো, যে কোনো পরীক্ষা ক্র্যাক করার জন্য লাগবে আমাদের সিলেবাসে জানা লাগবে। তো আমরা দেখি সিলেবাসটা কি। স্পেশাল বিসিএসে টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিলিমিনারি, এইটা আবার লিখিত। এখানে আলাদা করে কোনো লিখিত পরীক্ষা নেই। কত নম্বর? 200 নম্বর। সেই 200 নম্বর লিখিত পরীক্ষার মধ্যে মেডিকেল সায়েন্স 100, তার মানে এমবিবিএসের জন্য মেডিকেল সায়েন্স, আর ডেন্টিস্টের জন্য ডেন্টাল সায়েন্স 100। বাকি জেনারেল হচ্ছে 100। কোন 100? বাংলা 20, ইংরেজি 20, জিকে বাংলাদেশ বিষয়াবলী 20, আন্তর্জাতিক বিষয়াবলী 20, গাণিতিক যুক্তি 10 এবং মানসিক দক্ষতা হচ্ছে 10। ভাইয়া পিটু কি এখানে স্ট্রিক্টলি সিলেবাসটা যেখানে দিছে এরকম সিলেবাসে কি ফলো করে পিএসসি? এটা তো পিএসসি সিলেবাসটা আমরা এখানে দিছি। এখন পিএসসি সব পরীক্ষায় স্ট্রিক্টলি তারা এটা ফলো করে না। যেমন গাণিতিক যুক্তি থেকে থাকতে পারে 13টা, মেন্টাল থেকে 7টা, এটা হইতে পারে, এটা হইতে পারে। তাহলে এই সিলেবাসটা মূলত আমরা এটা পিএসসি সিলেবাসটা এখানে আমরা দেখানোর চেষ্টা করছি। তো বাংলা যে 20 নম্বর, সেখানে বাংলা ব্যাকরণ থেকে 15, সাহিত্য থেকে 5। তাহলে এখান থেকে তুমি বুঝে ফেলতে পারতেছো যে বাংলা সাহিত্যে একটা জেনারেল বিসিএসে যে বিশাল পড়াশোনা করা লাগে, স্পেশালে এত কিছু পড়ার কোনো প্রয়োজন নেই। আসো ইংরেজিতে, এখানে গ্রামার থেকে 15 আর সাহিত্য থেকে হচ্ছে 5, টোটাল হচ্ছে 20। আমি এখানে লাইন বাই লাইন পড়বো না এই জন্য, কারণ এই ফাইলটা তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা প্রিন্ট করতে পারবা, পিডিএফ পড়তে পারবা। এই জন্য আমি এই ফাইলের কোনো কিছুই লাইন বাই লাইন পড়তেছি না। বাংলাদেশ বিষয়গুলি হচ্ছে 20 নম্বর। সেখানে তোমরা দেখবো টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশন আছে, যে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী হলো 4। এই জাতীয় বিষয়াবলী বলতে আমাদের প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত ইতিহাস। তবে যদিও পিএসসি লিখে দিছে 1757 থেকে অদ্যাবধি, কিন্তু আমরা দেখতে পাবো
পিএসসি নিজে এটা মানে না। তারা লিখছে ইতিহাস 1757 পর থেকে শুরু করবে তারা, কিন্তু আমরা দেখবো তারা প্রাচীন জনপদ নিয়ে তারা প্রশ্ন দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি প্রাচীন যুগ থেকে মোটামুটি আধুনিক যুগ পর্যন্ত এই যে ইতিহাস, এখানে 4 নম্বর, এটি স্ট্রিক্টলি সবসময় ফলো করে না। কৃষিতে 2 নম্বর, জনসংখ্যা এখানে 2 নম্বর দিলেও আমরা দেখবো জনসংখ্যা এখান থেকে পিএসসি মোটামুটি 1 নম্বর বেশি দেয় না। অর্থনীতি 2, শিল্প বাণিজ্য 2, সংবিধান 2, রাজনৈতিক ব্যবস্থা 2। এখানে স্ট্রিক্টলি এগুলো পিএসসি ফলো করে না, এটা সিলেবাস জাস্ট ওরা দিছে, যেটা আমরা দেখবো কোন কোন টপিক পড়তে হবে। আন্তর্জাতিক 20 নম্বর, এখানে টপিকগুলো দেওয়া আছে, প্রত্যেকটা টপিকে এখানের মধ্যে 4 4 4 এবং 3 3 2 দেওয়া আছে টপিকগুলো। এবং আমরা পিএসসির ফেভারিট টপিকগুলো বের করার চেষ্টা করব। গাণিতিক যুক্তিতে 10, মেন্টালে 10, কিন্তু আমরা দেখব পিএসসি মূলত গাণিতিক যুক্তি থেকে কোশ্চেন দেয় 12 থেকে 13টা, মেন্টাল থেকে 7টা, উল্টাও হইতে পারে, অনেক সময় উল্টো দিতে পারে, তাদের ইচ্ছা। আসি এখন আমরা মেডিকেল সায়েন্সের সিলেবাস। এমবিবিএস এর জন্য প্রি অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্সে 50, বিডিএস সেম, প্রি এবং প্যারাক্লিনিক্যাল সায়েন্স 50 আর ক্লিনিক্যাল সায়েন্স হচ্ছে 50। তাহলে এমবিবিএস এর জন্য অ্যানাটমি হচ্ছে 12। তাহলে প্রি এবং প্যারাক্লিনিক্যালের মধ্যে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হচ্ছে অ্যানাটমি, সেই অ্যানাটমির মধ্যে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন আবার হিস্টোলজি। মূলত বিসিএস এ অ্যানাটমি বলতেই হিস্টোলজি। আমি এখানে লাইন বাই লাইন পড়তেছি না, কারণ এই পিডিএফটা তোমাদেরকে দেয়া হবে। বায়োকেমিস্ট্রি থেকে 5, ফার্মা থেকে 5, আচ্ছা আমি মিস করছি এখানে ফিজিওলজি থেকে 8, তাহলে অ্যানাটমি 12, ফিজিওলজি 8, টোটাল 20। তাহলে প্রি এবং প্যারাক্লিনিক্যালে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি, 12 এবং 8, 20 নম্বর এখানে চলে গেল। বাকি সবগুলো 5, বায়োকেমিস্ট্রি 5, ফার্মা 5, ফরেন্সিক 5, কমমেট 5, প্যাথো 5, মাইক্রো 5। তাহলে এই হয়ে গেল 50। এখন আসো মেডিসিনের কি অবস্থা, মানে ক্লিনিক্যাল সায়েন্সের কি অবস্থা। ক্লিনিক্যাল সায়েন্সে 3টা সাবজেক্টই, মেডিসিনে 17, সার্জারিতে 17, গাণিতে 16। তাহলে ক্লিনিক্যাল সায়েন্স হচ্ছে 50। হ্যাঁ, এখান থেকে যারা নতুন শুরু করবা, বিশেষ করে যারা ইন্টার্ন করতেছো, তোমাদের জন্য সুখবর, কারণ তোমরা কিছুদিন আগে ফাইনাল প্রফ পাস করে আসছো। তাহলে ফাইনাল প্রফের 3টা সাবজেক্ট থেকে এখানে 50 নম্বর। তো তোমরা যারা চিন্তা ভাবনা করতেছো ভাই আমরা নতুন ইন্টার্নি করতেছি, আমাদের জন্য আমরা কেমনে শেষ করবো, আর তোমাদের জন্য তো আরাম, কারণ তোমরা কদিন আগে ফাইনাল প্রফ দিয়ে আসছো, তো তোমাদের এগুলো ফ্রেশ জানা আছে। কিন্তু যারা অনেক আগে ফাইনাল প্রফ দিচ্ছে ওদেরকে এগুলো নতুন করে পড়তে হবে। এরপর আমরা আসি আজকে যে জন্য তোমাদেরকে ওয়েবিনারে ডাকা, এবং আমরা মনে করি যে এটা যে মাথায় ঢুকে তার আজকে ওয়েবিনার আসা তোমাদের জন্য সার্থক হবে, আমাদের জন্য সার্থক। চলো আমরা একটু দেখি পিএসসির ফেভারিট টপিক কোনটা কোনটা। বাংলা ব্যাকরণে তোমরা কোন কোন টপিক পড়বা, আমরা এখানে অ্যানালাইসিস করছি 39, 42 এবং 48, 3টে স্পেশাল বিসিএস এ। এখানে 39-এ ডেন্টালদের সিট ছিল, 48-এ ছিল, 42-এ স্পেশাল তোমার ডেন্টালের জন্য কোনো সিট ছিল না। তবে এখানে আমরা অ্যানালাইসিসগুলো ভাগ ভাগ করে এই জন্য রাখছি যাতে করে তোমার বুঝতে সুবিধা হয় যে তুমি কোন সাবজেক্টে তুমি কতটুকু এমফেসাইজ দিবা এবং কোন কোন টপিকে দিবা। তো দেখো আমরা এখন জেনারেল অ্যানালাইসিসটা শুরু করি 39, 42 এবং 48 তিনটাতেই। বাংলাতে পিএসসির সবচেয়ে প্রিয় টপিক হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে পরিভাষা, সমার্থক, বিপরীতার্থক। তার মানে আমরা বলতে পারি বিরোচন। বিরোচন এটা হচ্ছে পিএসসির সবচেয়ে ফেভারিট টপিক। সমার্থক, বিপরীতার্থক, পরিভাষা এগুলো পিএসসির খুবই ফেভারিট। এর বারে কি আছে, পদ প্রকরণ। আচ্ছা এর বাইরে আর কি কি টপিকে প্রশ্ন আসতেছে এখানে, সমাস, বানান। আচ্ছা বানান শুদ্ধির মধ্যে কিন্তু এটা আমরা ওই প্রয়োগ অপপ্রয়োগ চলে আসবে, যে বাক্য এবং বানান শুদ্ধি এই জিনিসগুলো চলে আসতেছে। উপসর্গ টপিকটা এটা বিএসসির ইনিশিয়াল সিলেবাসে নাই, এবং 42, 48 আসেও নাই, এটা শুধু 39 দিচ্ছে। 39 ওরা সবসময় ওরা সিলেবাস পুরোপুরি ফলো করে না, যেমন কারক বিভক্তি সিলেবাসে নাই, কিন্তু আমরা 39 একটা কোশ্চেন পাবো, 48 একটা কোশ্চেন পাইছি। এরপরে ফেভারিট টপিক হলো শব্দ, শব্দ, দ্বিরুক্তি, হ্যাঁ, বাক্যশুদ্ধি। তাহলে আমি যদি সামারি করি, বাংলা ব্যাকরণে পিএসসির সবচেয়ে ফেভারিট টপিক হলো বিরোচন, সমার্থক, বিপরীতার্থক, পরিভাষা, তারপরে পদ প্রকরণ, শব্দ, ধ্বনি এবং সমাস, বানান শুদ্ধি, এগুলো ফেভারিট টপিক। আরও যদি বলি আমরা এখানে প্রকৃতি প্রত্যয় আছে, এখানের মধ্যে একটা একটা কোশ্চেন আসছিল 2বার। হ্যাঁ, এখানে যে আমরা মার্ক ডিস্ট্রিবিউশন দিলাম, তুমি এটা যদি ফলো করো মোটামুটি, তুমি কি করবা, তুমি হাই টপিক যেগুলো সেগুলো বেশি ফোকাস করবা। আমরা দেখা দিচ্ছি কোথা থেকে 4টা, কোনটা থেকে 3টা কোশ্চেন আসছে, এই
স্টাইলটা যদি ফলো করো তাহলে তোমার চাপটা অনেক কমে যাবে, তুমি বুঝতে পারবা কোন টপিকে তোমরা বেশি ফোকাস করবা। আসো যেটা তোমরা ভয় পাও, ভাইয়া বাংলা লিটারেচার 5 নম্বরের জন্য কতটুকু পড়বো? বাংলা লিটারেচার 5 নম্বরের জন্য তুমি প্রথমত পড়ো প্রাচীন আর মধ্যযুগ, এটা ছোট, তাহলে প্রাচীন যুগ থেকে একটা, মধ্যযুগ থেকে একটা কমন চলে আসবে তোমার মোটামুটি। প্রাচীন মধ্যযুগ দুইটা ছোট, প্রাচীন যুগ থেকে কি মেইনলি চর্যাপদ, আর মধ্যযুগ থেকে এখানের মধ্যে আমাদের মঙ্গল সাহিত্য বা তোমার হচ্ছে যে এখানে মধ্যযুগের মধ্যে আমার কিছু খুব কমন কিছু টপিক আছে। তাহলে প্রাচীন মধ্যযুগ যদি পড়ো মোটামুটি তোমার এটা পড়তে তোমার মোটামুটি 1 থেকে 2 দিনের মতো লাগবে। আচ্ছা আধুনিক যুগ যেটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি টেনশন করো, তাহলে আধুনিক যুগে তোমাদের কাজ হচ্ছে পিএসসি নির্ধারিত 11 জন সাহিত্যিক আছে, সেই 11 জন সাহিত্যিকের মধ্যে কারা কারা আগে কাদেরকে পড়বা? নজরুল, রবীন্দ্রনাথ, মীর মশাররফ, তারপরে ফররুখ। হ্যাঁ, এই কয়েকজন তুমি সবার আগে পড়ে ফেলতে হবে, এই ভালো করে পড়ে ফেললে এই কয়েকজন। হ্যাঁ, আসো পঞ্চপাণ্ডব থেকে পড়বো আমরা এখানের মধ্যে। পঞ্চপাণ্ডব থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জীবনানন্দ দাশ, ওনার উপরে মোটামুটি বিসিএস রেগুলার প্রশ্ন আসতেছে। আচ্ছা তাহলে আধুনিক যুগ আমরা যদি একটু কম্পাইল করি, বাংলা লিটারেচার আধুনিক যুগে তোমাকে মোটামুটি আধুনিক যুগের মোট 11 জন রাইটারকে একটু পড়তে হবে, সেই 11 জন রাইটারের মধ্যে তোমাকে মেনলি পড়তে হবে রবীন্দ্রনাথ, নজরুল, মীর মশাররফ, তারপরে এখানে আমাদের ফরুক আহমদ। তাহলে আধুনিক যুগের মধ্যে আমাদের 11 জনের মধ্যে আমরা আরও ছোটো করে ফেলছি, তাহলে বাকিদের কি পড়বো? হ্যাঁ বাকিদেরকে একটু একটু পড়বো। কোন 11 জন তোমরা সেটা জানো, আমরা এখানে আমরা এখানের মধ্যে আমরা একটা সাপ্লিমেন্টারি জিনিসপত্র অ্যাড করে দিব যে বাংলা সাহিত্যের কোন 11 জন তোমরা মেনলি পড়বো, আমরা রুটিনের মধ্যে সেটা দেখাবো, সেখানে আসতেছি। আমি শুধু এখানের মধ্যে 39, 42, 48 এগুলো অ্যানালিসিসগুলো তোমাকে দেখাচ্ছি। ওকে, আসো আমরা এখানে ইংলিশ গ্রামারের মধ্যে পিএসসির সবচেয়ে ফেভারিট টপিক কি? ইংলিশ গ্রামারে পিএসসির সবচেয়ে ফেভারিট টপিকের মধ্যে একটা হচ্ছে ভোকাবুলারি। হ্যাঁ, এরপরে স্পেলিং এবং পার্টস অফ স্পিচ, এই টপিকগুলো হচ্ছে পিএসসির সবচেয়ে ফেভারিট। বাকি জিনিসপত্রের মধ্যে কি আছে? গ্রামারের মধ্যে একদম পিওর গ্রামারের মধ্যে কি আছে? পিওর গ্রামারের মধ্যে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা কারেকশন, রাইট ফর্ম অফ ভার্ব, যেখান থেকে 48-এ দুটা প্রশ্ন আসছে। আর কি দেখতে পাচ্ছি পিএসসি ফেভারিট টপিকের মধ্যে এখানের মধ্যে ভয়েস দেখতে পাচ্ছি, এখানের মধ্যে ভয়েস থেকে 48-এ প্রশ্ন আসছে এবং 39-এ প্রশ্ন আসছে। হ্যাঁ, ফ্রেজিডম থেকে প্রশ্ন আসছে। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে পিএসসির ফেভারিট টপিকগুলো হচ্ছে এখানে ভোকাবুলারি, স্পেলিং, পার্টস অফ স্পিচের মধ্যে বিশেষ করে নাউন, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আর পিওর গ্রামারের মধ্যে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব পিএসসির খুবই ফেভারিট টপিক, ভয়েস। কন্ডিশনাল থেকে আমরা 39, 42-তে একটা দুইটা প্রশ্ন আসে দেখলাম এখানের মধ্যে। এবং আমরা দেখতে পেলাম এখানে যে রেগুলার বিসিএসে যেরকম আমরা তোমার কিছু টপিক থাকে যেমন ফ্রেজ ক্লজ, আইডেন্টিফিকেশন, স্পেশালের মধ্যে সেগুলো খুব বেশি টেস্ট করা হচ্ছে না, আমরা এখানে দেখতে পেলাম। তাহলে তোমরা মোটামুটি তোমার একটা আইডিয়া হলো যে গ্রামারের মধ্যে কোন টপিক তোমাকে এমফেসাইজ করবা। এটা মানে কি আমরা সিলেবাসে অন্য টপিক পড়বো না, পড়বো, তুমি দেখলা যে কোন টপিক তোমাকে বেশি পড়তে হবে। আচ্ছা আসো ইংরেজি সাহিত্য, এখানে তো বিশাল সিলেবাস, মানে অনেক বড় সিলেবাস। 5 নম্বরে আমরা এখান থেকে কেমনে পাইতে পারি? ইংরেজি লিটারেচার 5 নম্বর থেকে তুমি যদি কমপক্ষে 3 নম্বর যদি কনফার্ম করতে চাও, তাহলে এখানে কাদের পড়তে হবে? রেনেসা থেকে শেক্সপিয়ার এবং ক্রিস্টোফার মার্লো, তাহলে শেক্সপিয়ার এবং শেক্সপিয়ারের দোস্ত ক্রিস্টোফার মার্লো, এই দুজন পড়ে ফেলতে হবে। আসো রোমান্টিকে যদি আসো তুমি, তাহলে রোমান্টিকের রাইটার যারা ওয়ার্ডসওয়ার্থ, এস্ট্রিকোলরিস, কিটস, হ্যাঁ এদের ডিটেলস পড়ে ফেলতে হবে। রেনেসার লাস্টের দিকে জন মিল্টন পড়তে হবে, মিল্টন থেকে তোমার 48-এ প্রশ্ন আসছে। এর বাইরে ইংলিশ লিটারেচারে অনেক বড় একটা সিলেবাস, এই বড় সিলেবাসের মধ্যে তাহলে তুমি এখানে মেনলি পড়বা কি? তুমি মেনলি পড়বা এখানের মধ্যে, আমি সেটা এটা শুধু মার্ক ডিস্ট্রিবিউশন আমরা সেটা আলাদা করে লিখে দিব। তাইলে তোমার রেনেসার মধ্যে হচ্ছে শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, তুমি যদি মিল্টন, তুমি যদি রোমান্টিকে যদি যাও, মানে পিএসসি স্পেশালি যেগুলো ট্রাই করে, কারণ 5 নম্বর তো ফেভারিট কিছু টপিক আছে। তাহলে আমরা যদি রোমান্টিক পিরিয়ডে যদি যাই, তাহলে এখানে ওয়ার্ডসওয়ার্থ, এস্ট্রিকোলরিস, কিটস, মিল্টন। আমরা যদি ভিক্টোরিয়ান পিরিয়ডে যদি আসি তাহলে ব্যাট, ব্রাউনিং, আর্নল্ড, টেনিসন। মডার্ন এজে যদি আসি তাহলে জর্জ বার্নার্ড শো। হ্যাঁ, তা এখন প্রশ্ন হচ্ছে আমরা যে এই যে সিলেক্টিভ জিনিসপত্র যে আমরা কেন,
কারণ এই সিলেক্টিভ জিনিসপত্র এই জন্য এখানে 5 নম্বরের জন্য তুমি অথই সাগরে ডুব দেওয়ার দরকার নেই, তুমি মোটামুটি সিলেক্টিভ আরও কিছু রাইটার লিস্ট দিব যে যাতে প্রশ্ন আসে না বাট আসতে পারে। তাহলে তুমি যখন এরকম 10-15 জন সিলেক্টিভ রাইটার পড়বা, তাহলে যেটা হবে অ্যাটলিস্ট তোমার প্যারাটা কমবে যে না স্পেশাল তো আসলে এখানে আমার সময় যদি কম থাকে তাহলে তো বিশাল সিলেবাস আমি কেন আয়ত্ত করবো। তোমার এখানে সব কিছু আয়ত্ত করা লাগবে না, কারণ এখানে 5 নম্বর সিলেবাস, তো 5 নম্বর মধ্যে তোমাকে খুবই সিলেক্টিভ হতে হবে। এখন এখানে রিস্ক আছে, রিস্ক হলে কি তোমার 1 নম্বর মিস হয়ে যাবে, তোমার এখানের মধ্যে লিটারেচারে 1 নম্বর মিস হয়ে যেতে পারে, বাংলা সাহিত্যের মধ্যে 1 নম্বর মিস হয়ে যাবে, এটা বাস্তবতা মেনে নিতে হবে। তাহলে কি বললাম, স্পেশালে ইংরেজি সাহিত্যে 1 নম্বর মিস হবে, বাংলা সাহিত্যে 1 নম্বর মিস হবে। কেন মিস হবে? কারণ স্পেশালের জন্য এগুলো একটু কম পড়া হয়। কেন কম পড়া হয়? কারণ মেডিকেল সায়েন্স এখানে অনেক বেশি পড়তো সেই জন্য। আশা করি বুঝতে পারছো। আসব বাংলাদেশের অ্যাফেয়ার্সে সবচেয়ে বেশি কোনটা টেস্ট করছে পিএসসি। সো বিসিএস এর জন্য সবসময়ের জন্য পিএসসি ফেভারিট টপিক হলো মুক্তিযুদ্ধ। তাহলে মুক্তিযুদ্ধ থেকে এখানে প্রশ্ন আসছে টোটাল 13টা। 48-এর আগে অনেকের কমেন্ট ছিল এরকম যে মুক্তিযুদ্ধ থেকে এখন আর প্রশ্ন আসবে কিনা। তখন আমি ওদেরকে একটা কথা বললাম যে তাহলে কি বাংলাদেশ কি পরাধীন হয়ে গেছে, যে মুক্তিযুদ্ধ তাহলে কি এটা শেষ, মানে কি হয় না এরকম, মানে এই যে আমরা এখন বিশেষ পরীক্ষা দিচ্ছি স্বাধীন বাংলাদেশে, তাহলে বাংলাদেশ কি তাহলে স্বাধীন আর নাই? তখন আর কিছু বলে না, 71 সাল থেকে প্রশ্ন আসবে কিনা এখন আর। তাহলে মুক্তিযুদ্ধ সবসময় বিসিএস এর জন্য পিএসসির খুবই ফেভারিট টপিক। তো স্পেশালি যেহেতু বাংলাদেশ বিষয়াবলিতে এখানে 20 নম্বর, তাহলে সবার আগে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে কি মুক্তিযুদ্ধ। আরও পিএসসি বলে দিচ্ছে এখানের মধ্যে যে 1757 পরে হিস্ট্রিটা শুরু হবে। প্রাচীন যুগ মধ্যযুগ আমরা পড়ি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো 1757 পরে। আরও স্পেসিফাই করলে বঙ্গভঙ্গের পরে পিরিয়ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সংবিধান থেকে বিভিন্ন অনুচ্ছেদ এবং সংশোধনী, এটা সেকেন্ড লার্জেস্ট। এরপরে দেখো অর্থনীতি, বাজেট। তারপরে দেখো ইতিহাসের মধ্যে আমাদের 1757 থেকে 1947 পর্যন্ত, যেটা আমরা নাম দিছি আমরা ঔপনিবেশিক যুগ ও আন্দোলন, এখান থেকে 4 নম্বর প্রশ্ন আসছে। কৃষি থেকে 4 নম্বর আসছে এখন পর্যন্ত। রাজনৈতিক সর্বস্থা থেকে প্রশ্ন আসছে। প্রাচীন মধ্যযুগ যদিও পিএসসি সিলেবাসে বলছেন নাই, কিন্তু এরপরে দেখতে পাচ্ছি এখানে প্রশ্নটা দেয় 48 ওরা দিয়ে দিচ্ছে, জনপদ থেকে প্রশ্ন দিয়ে দিচ্ছে। জাতীয় অর্জন ও পুরস্কার, এইটা সাম্প্রতিক টপিক, এখান থেকে 1-2 নম্বর আসতে পারে, বেশিরভাগ সময় এটা তোমার কমন আসবে না। ভাষা আন্দোলন 3 নম্বর আসছে। তাহলে দেখো বাংলাদেশ বিষয়াবলিতে তুমি যদি 2টা টপিক যদি পড়ো, একটা হলো মুক্তিযুদ্ধ, একটা ভাষা আন্দোলন, 2টা টপিক যদি তুমি যদি পড়ো, রাইট? ওকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠান সংস্থা থেকে 3 নম্বর প্রশ্ন আসছে। ভৌগোলিক অবস্থানের সীমানা, এখানে 2 নম্বর প্রশ্ন আসছে। নদ নদী থেকে 2 নম্বর প্রশ্ন আসছে। শিল্প বাণিজ্য থেকে 48-এ 2টা প্রশ্ন আসছে। জনসংখ্যা সিলেবাসে থাকলেও 2 নম্বর দেওয়ার কথা থাকলেও পিএসসি কেন জানে এই টপিক একটু কম পছন্দ করে, সো এখান থেকে প্রশ্ন ওরা কম দিচ্ছে মোটামুটি। এই হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের আমাদের এখানে মার্ক ডিস্ট্রিবিউশন, মানে প্রিভিয়াস বিসিএস দেখলেই পরে। আসো ইন্টারন্যাশনাল। এখন এটা ফলো করলে তোমার কেমন পড়তে পারে বাংলাদেশ অ্যাফেয়ার্সে কমন, তোমার সেক্ষেত্রে 20টার মধ্যে তোমার হয়তো 13-14টা কমন আসতে পারে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কি অবস্থা দেখি তো এখানে পিএসসির এখানে মোস্ট ফেভারিট টপিক হলো আন্তর্জাতিক সংগঠন। কয়টা কোশ্চেন আসছে? 9টা কোশ্চেন আছে এখান থেকে, মানে 3টে স্পেশালে। বিশ্বযুদ্ধ বৈশ্বিক ইতিহাস থেকে 8টা কোশ্চেন, এটা হলো সেকেন্ড। থার্ড হলো কোনো জাতিসংঘ। এরপর হলো ভূরাজনীতি এবং বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল বিভিন্ন তত্ত্ব, 6 নম্বর প্রশ্ন আসছে। আর আমরা জিওগ্রাফি অনুযায়ী গেলে এখানের মধ্যে সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়া 6 নম্বর প্রশ্ন আসছে। এবার মধ্যপ্রাচ্য। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ইউরোপ এবং আমেরিকা এটা পিএসসি খুব বেশি ট্রাই করতেছে না স্পেশাল বিসিএসে। তাহলে বিসি ট্রাই করতেছে এখানের মধ্যে মেইনলি সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া এবং মিডল ইস্ট, এলাকা ভিত্তিক যদি যাই। আর এর বাইরে কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসতেছে? সংগঠন, জাতিসংঘ, তারপরে বৈশ্বিক ইতিহাস এবং এখানের মধ্যে বিভিন্ন চুক্তি ও সম্মেলন। এর পাশাপাশি ছোট্ট টপিক প্রত্যেক একদিন লাগে মাত্র, সেটা পরিবেশ এবং জলবায়ু কূটনীতি, 5টা প্রশ্ন আসছে। হ্যাঁ, সাম্প্রতিক ঘটনা, এটা স্পেশাল বিসিএসে তোমার 2-1টা প্রশ্ন আসলো, এটা তোমার কমন সেন্স থেকে আনসার দিতে পারলে ভালো, নাহলে সাম্প্রতিকের জন্য আলাদা করে স্পেশালে পড়াটা এটা খুব ডিফিকাল্ট। আসো ম্যাথ। ম্যাথের মধ্যে প্রথমে তোমাকে আলাদা করে ফেলতে হবে তুমি কি পাটিগণিত বেশি করবা না বীজগণিত বেশি করবা। স্পেশাল বিসিএসে পিএসসি মূলত এখানে যাচাই করে বীজগণিত, আরও স্পেসিফাই করে বললে এখানে যাচাই করে বেশি পরিমিতি। আমরা দেখতে পাবো যে পরিমিতি থেকে প্রশ্ন আসছে এখানে সবচেয়ে বেশি, 5টা প্রশ্ন আসছে। এরপরে প্রশ্ন কোনটা? বীজগণিতের কোন কোন টপিক? সূচক লগ, অসমতা, সেট, ধারা, বীজগণিতিক রাশি, সমীকরণ, স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, বীজগণিতিক সূত্র, মান নির্ণয়। দেখো ম্যাথে আমাদের যেটা মাথা ধরে যায় সেটা হচ্ছে ভাই পাটিগণিত ভুলে গেছি। পাটিগণিত বললে আমরা কোনটা কোনটা? শতকরা, লাভ ক্ষতি, অকিক নিয়ম, লসাগু গসাগু, সুদ কষা, এগুলোতে ভুলে গেছি। হ্যাঁ, এটা একটা কমপ্লেন। এখন
তুমি স্পেশালের প্রস্তুতি নিবা, তুমি যদি বসে বসে পাটিগণিত প্র্যাকটিস করো কোনো কাজে আসবে? পাটিগণিত স্পেশালে খুবই কম আসে, স্পেশাল না, জেনারেল বিসিএসে পাটিগণিত কম আসে। বিসিএস হচ্ছে একটা বীজগণিত নির্ভর পরীক্ষা, বিসিএস হচ্ছে বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, ত্রিকোণমিতি, এগুলো বিসিএসে বেশি আসে। আগে ত্রিকোণমিতি ছিল না, এখন আসতেছে। বিসিএসে পাটিগণিত ইউজুয়ালি কম আসে, প্রিলিমিনারিতে। রিটেনেও পাটিগণিত খুবই কম আসে। তাহলে বিসিএস হচ্ছে একটা বীজগণিত নির্ভর পরীক্ষা। এখন কেউ যদি বসে বসে সারাক্ষণ তোমার সে ওই তোমার ওই লাভ ক্ষতি, সুদ কষা এগুলো করতে থাকে, তাহলে তো ওর ম্যাথ কম কমন পড়বে। তাহলে বিসিএসের জন্য আরও স্পেসিফাই করে বললে, স্পেশাল বিসিএসে তোমাকে বেশি বেশি পড়তে হবে বীজগণিত। তাহলে বীজগণিতের মধ্যে কি আছে? বীজগণিতিক রাশি, সূত্র, মান নির্ণয়, তারপরে তোমার হচ্ছে যে বহুপদী, অসমতা, লকসূচক, সেট, ধারা। হ্যাঁ, দেখো আমি কিন্তু বিন্যাস সমাবেশ এই টপিকটা কিন্তু এবং সম্ভাব্যতা এই টপিকটা কিন্তু বেশি বলতেছি না, কারণ স্পেশাল প্রস্তুতিতে যারা বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা আগে থেকে যারা ভালো পারো না, স্পেশালের মধ্যে এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নাই। তুমি টুকটাক ছোটোখাটো বিন্যাস সমাবেশ কিছু যদি তুমি যদি আগে থেকে জানো, সেগুলো প্র্যাকটিস করতে পারো। যে বরিশাল শব্দটা, নোয়াখালী শব্দটা রক্ষগুলো নিয়ে কতভাবে সাজানো যায়, হ্যাঁ, এরকম যে ছোটো ছোটো বিন্যাস যেগুলো, সেগুলো প্র্যাকটিস করতে পারো। আদারওয়াইজ বিন্যাস সমাবেশ এবং সম্ভাব্যতা এই চ্যাপ্টারগুলো তোমাকে স্পেশালি ছেড়ে দিতে হবে, কারণ তুমি কম সময়ের মধ্যে এগুলো শেষ করতে পারবে না। তাহলে আমরা ম্যাথের সিলেবাসটা যদি একটু শর্ট করে ফেলি, আমরা প্রথমত এখানে আমাদের পড়াশোনা করা উচিত বেশি বেশি বীজগণিত, কারণ পরীক্ষা বীজগণিতই বেশি টেস্ট করা হবে। ভাই পাটিগণিতকে একদম পড়বো না, না একদম পড়বো না কেন, সময় থাকলে তো পড়বো। আসো মেন্টাল, যারা ম্যাথকে ভয় পাও তোমরা মেন্টালে একটু বেশি জোর দিতে পারো। মেন্টালে তুমি মোটামুটি এখানে 5, 7, 8 আর যদি ওরা সিলেবাসটা যদি পুরোপুরি ফলো করে, তাহলে এখানে আরেকটু বেশি দিয়ে দিতে পারে। তবে আমরা এই অ্যানালাইসিস করার সময় আমরা ওই যে সংখ্যা তত্ত্ব, যেটা যে মৌলিক বাস্তব সংখ্যা, তো দশমিক ভগ্নাংশ গণনা, এটা ম্যাথের মধ্যে কাউন্ট করে ফেলছি, নাহলে পরে এটা মূলত মেন্টালের টপিক হিসেবে এখানে আসতো। ওকে, এখানে মেন্টালি কি আসে? মেন্টালি বিভিন্ন ধাঁধা টাইপের জিনিসপত্র, এটা আসলে আলাদা করে তো করে তোমার প্রস্তুতি কিছু নাই। এখানে প্রস্তুতি যদি নিতে হয়, তাহলে নিতে হয় ডিরেকশন, যে একটা লোক দক্ষিণ দিকে গেছে 5 কিলোমিটার, এরপরে পূর্ব দিকে গেছে 3 কিলোমিটার, বর্তমানে সে লোকটা এখন কোথায় আছে, এই জিনিসগুলো। কিছু সাংকেতিক কিছু ভাষা কোডিং আছে, এটার উপর একটা আইডিয়া নিতে পারো, সিরিজ এবং ধারা। হ্যাঁ, এখানে একটা টপিক আমরা স্পেশালে সাজেস্ট করি না, সেটা হলো এই চিত্র ত্রিভুজ গণনা, কারণ এটা তুমি স্পেশালে তুমি চিত্র ত্রিভুজ গণনার মধ্যে এখানে এত বেশি প্রবলেম, এখানে কোনো নির্দিষ্ট কোনো রুলস বা এরকম কোনো কিছু নাই যে এটা তোমাকে এটার উপরে তোমাকে অনেক বেশি ইফোর্ট দিতে হবে। তাহলে স্পেশালি তোমার অল্প সময়ের মধ্যে এই টপিকটা ইফোর্ট দেওয়া খুব একটা পসিবল হয় না। এখানে মূলত তোমার কী কী পড়তে হয়? ডিরেকশন, কোডিং, যেগুলো একটু প্র্যাকটিস করতে হয়, সিরিজ এবং ধারা। হ্যাঁ, এরপর অ্যানালজি, এই কটা টপিক এখানে মেন্টালের মধ্যে পড়তে হয়। এখন আসো যেটা তোমাদের জন্য, যে টপিকের জন্য তোমরা ওয়েট করতেছো, যে ভাই মেডিকেল সায়েন্স এই 100 নম্বর নিয়ে একটু বলেন। এই মেডিকেল সায়েন্স নিয়ে আমরা আমরা হচ্ছে আমাদের হেডে খুব বেশি, আমরা মেডিকেল সায়েন্সে আমরা কীভাবে ভালো করতে পারি। তো মেডিকেল সায়েন্সে আমি প্রথমে এমবিবিএসদের কাছে যাচ্ছি। এখানে যেহেতু তোমাদের এমবিবিএসের 11টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে। এখানে সিলেক্টিভ হওয়াটা খুবই জরুরি, নাহলে আন্তাজের মধ্যে সব কিছু পড়ে ধরা খাবা। চলো আমরা যাই অ্যানাটমিতে, যেখান থেকে আমাদের প্রি এবং প্যারাক্লিনিক্যাল সবচেয়ে বেশি প্রশ্ন আসে। কয়টা প্রশ্ন? 12টা প্রশ্ন আসে এখান থেকে। চলো আমরা একটু দেখি। তো তবে যথারীতি পিএসসি স্ট্রিক্টলি ফলো করে না। এখানে তোমরা একটু ডিসক্রিপেন্সি মনে হবে যে ভাই 39-এ 22টা কেন আসছে, কারণ 39 বিসিএসে এখানে সাবজেক্ট ছিল অ্যানাটমি, ফিজিওলজি, এই দুটা, মানে ফার্স্ট প্রফ থেকে। আর ফাইনাল প্রফ থেকে ছিল মেইনলি মেডিসিন, তাহলে সার্জারি এখানে ছিল না। সেকেন্ড প্রফ থেকে ছিল শুধু প্যাথোলজি। তাহলে 39 বিসিএস সিলেবাসের মধ্যে ছিল অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এবং মেডিসিন, এই 4টা সাবজেক্ট ছিল। সেই জন্য তোমরা দেখবো 39 এবং 42-এ অ্যানাটমি থেকে প্রশ্ন এত বেশি, বাট 48-এ যেহেতু সবগুলো সাবজেক্ট কভার করছে, সেই জন্য এখানে তোমরা 13টা প্রশ্ন দেখতে পাচ্ছ। তো আসি, সবচেয়ে প্রিয় টপিক কোনটা এখানে? এখানে পিএসসির সবচেয়ে প্রিয় টপিক হলো হিস্টোলজি এবং সেল। হিস্টোলজির উপরে আমরা আরো ইলাবোরেট করবো যে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে। এরপর আসো আমরা যদি গ্রস অ্যানাটমিতে যদি যাই, কোন কোন টপিক বেশি পড়তে হবে। যথারীতি আমরা অ্যানাটমি প্রফে, সরি, যে টপিক আমরা মোটামুটি সবচেয়ে বেশি পড়ি সেটা অ্যাবডোমেন। তাহলে অ্যাবডোমেন হচ্ছে হিস্টোলজির পরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তাইলে স্পেশাল বিসিএস এ অ্যানাটমি সবচেয়ে বেশি পড়তে হবে হিস্টোলজি, নাম্বার 2 হচ্ছে অ্যাবডোমেন, নাম্বার 3 হচ্ছে হেড নেক। এই 3টা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন পিএসসি টেস্ট করতেছে। এর বাইরে আর কি কি আছে? এর বাইরে তোমার হচ্ছে যে
লিম্বের মধ্যে বিশেষ করে লিম্বের অনেক কিছু এখানের মধ্যে আমাদের হিস্টোলজির মধ্যে কভার করে ফেলে, বিশেষ করে বোনস এবং জয়েন্টের মধ্যে কভার করে ফেলতেছে। হ্যাঁ, এন্ডোক্রাইনিক কিছু জিনিস এখানে ফিজিওলজি কিছু কোশ্চেন এদিকে ঢুকে গেছে, সেই জন্য এখানে মধ্যে 9টা কোশ্চেন দেখাচ্ছে। সবচেয়ে বেশি কোশ্চেন আসছে তোমার হিস্টোলজি সেল থেকে, এবং সেকেন্ড হলে অ্যাবডোমেন এবং পেলভিস থেকে। ওকে, আচ্ছা ফিজিওলজি সবচেয়ে বেশি কোশ্চেন টেস্ট করতেছে ব্লাড থেকে, সবচেয়ে বেশি কোশ্চেন, সবচেয়ে বেশি কোশ্চেন। সেকেন্ড কোনটা? এন্ডোক্রাইন এবং রিপ্রোডাকশন থেকে, সেকেন্ড মোস্ট। থার্ড কোনটা? সিভিএস থেকে। এরপরে কোনটা? এলিমেন্টারি, রেসপিরেটরি, এরপরে রেনাল এবং বডি ফ্লুইড। এবং তবে এগুলো ইকুয়াল, মোটামুটি মোটামুটি ইকুয়াল। এলিমেন্টারি, সিভিএস, রেসপিরেটরি, নার্ভাস সিস্টেম মোটামুটি ইকুয়াল। হ্যাঁ, 7টা করে কোশ্চেন দেখতে পাচ্ছি। তাহলে পিএসসি সবচেয়ে ফেভারিট টপিকগুলো ব্লাড, সবচেয়ে ফেভারিট টপিক। এরপর হচ্ছে এন্ডোক্রাইন। বায়োকেমিস্ট্রিতে আসে, সিলেবাসে থাকলেও সবগুলো টপিক পিএসসি সবচেয়ে বেশি প্রশ্ন দিচ্ছে এখানের মধ্যে মূলত বায়োমলিকুল থেকে, নিউট্রিশন থেকে। তাহলে বায়োমলিকুল, নিউট্রিশন এবং মেটাবলিজম, একটা টপিক থেকে ওরা সবচেয়ে বেশি প্রশ্ন কভার করতেছে। ফার্মাতে আসি, ফার্মাতে দেখি সবচেয়ে বেশি প্রশ্ন কোনটা, এখানে জেনারেল ফার্মাকোলজি থেকে। সেকেন্ড কোনটা? অ্যান্টিমাইক্রোবিয়াল সাইড ইফেক্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল থেকে এবং অ্যান্টি টিবি ড্রাগ থেকে, যেহেতু বাংলাদেশের টিবি মোটামুটি খুবই কমন। আর ফার্মা থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কোনটা? সিস্টেমিক ড্রাগ কমপ্লিকেশনগুলো, মানে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে আসতে। আচ্ছা ফরেন্সিক থেকে কেমন প্রশ্ন আসে? ফরেন্সিক থেকে আমরা যদি এখানে ভাগ করি, তাহলে এখানে থানাটোলজি, তার মানে তোমার হচ্ছে যে এই যে সাইন অফ ডেথ, অটোপসি ফাইন্ডিংগুলো কেমনে, কি কি ফাইন্ডিংস আসে এখানে। তাহলে এই টপিকটা মোটামুটি পিএসসি, যেহেতু তোমরা এই ক্যাডার হওয়ার পরে উপজেলাতে যখন পোস্টিং হবে, তখন উপজেলাতেই সরকারি ডাক্তাররা সাধারণ অটোপসি করতে পারে, তোমরা জানো যে প্রাইভেট ডক্টর অটোপসি করতে পারে না। অটোপসি করাটা একটা মেডিকেল অফিসারের পার্ট। হ্যাঁ, তাইলে তার চাকরির একটা পার্ট, সেই জন্য এইটাই সবচেয়ে বেশি পিএসসি টেস্ট করবে। এরপর তার মানে আমাদের চাকরি জীবনে যেগুলো লাগবে, কি কি লাগবে? আইডেন্টিফিকেশন চাকরি জীবনে লাগবে। হ্যাঁ, জুরিসপ্রুডেন্স লাগবে, মেডিকেল লিগাল বিভিন্ন রকম এক্সাম আমাদের করতে হবে। তাহলে আমরা চাকরি জীবনে ফরেন্সিকের যেটুকু কাজে লাগবে ওটুকু থেকে এখানের মধ্যে প্রশ্ন আসবে। এরপর টক্সিকোলজি, টক্সিকোলজির মধ্যে সব টপিক না, বেশ করে অফিসে পয়জনিং এখানে। আচ্ছা কমেট থেকে, কমেটের মধ্যে এখানে পিসি টেস্ট করে কোনটা কোনটা? পিসি বেশি টেস্ট করতেছে ইমিউনাইজেশন, ইমিউনাইজেশন, এনভায়রনমেন্ট। ইমিউনাইজেশন তো এমনিতে হট টপিক সবসময়, তাই না? এপিডেমিওলজি থেকে 2টা কোশ্চেন আসছে, যেহেতু 39-এর সিলেবাসে না থাকলেও একটা কোশ্চেন ওরা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই বায়োস্টার এবং ডেমোগ্রাফি থেকে 2টা কোশ্চেন। প্যাথো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন নিচে জেনারেল প্যাথোলজি থেকে। আর এরপরে ইমিউনোপ্যাথোলজি থেকে 2-একটা, সিস্টেম প্যাথোলজি থেকে খুবই কম কোশ্চেন আসতেছে। আচ্ছা মাইক্রো থেকে যদি যাই, এখানের মধ্যে মেইনলি প্রশ্ন বেশি আসবে জেনারেল এবং সিস্টেমিক ব্যাকটেরিওলজি থেকে। এবং এরপরে যদি যাই আমরা হচ্ছে যে ইমিউনোলজি এবং মলিকুলার বায়োলজি, এখানের মধ্যে এই টপিক আমরা বায়োকেমিস্ট্রি কিছুটা কভার করি, ইমিউনোলজি থেকে বেশি প্রশ্ন আসতেছে। আর বায়োলজিতে যদি যাই মিলি হেপাটাইটিস এখানের মধ্যে। ওকে, আসি মেডিসিন আসি। সিস্টেম ওয়াইজ যদি যাই, মেডিসিন এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রশ্ন আসছে কোন গ্রুপ থেকে? এন্ডোক্রাইন, হেমাটোলজি এবং নিউট্রিশন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এখন পর্যন্ত, 14টা প্রশ্ন আসছে। হ্যাঁ, আমরা 7টা গ্রুপের সাথে এখানের মধ্যে। এরপর গ্রুপটা যদি দেখি, তাহলে হচ্ছে আমাদের রিউমাটোলজি, নেফ্রোলজি এবং নিউরোলজি, এই গ্রুপ থেকে 10টা কোশ্চেন আসছে। কার্ডিও থেকে কোশ্চেন আসছে 9টা। হ্যাঁ, রেসপিরেটরি থেকে কোশ্চেন আসছে 5টা, গ্যাস্ট্রো থেকে কোশ্চেন আসছে 5টা। হ্যাঁ, আর ডার্মাটোলজি, সাইকিয়াট্রি এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস থেকে 6টা প্রশ্ন আসছে। ওকে, সার্জারিতে যদি যাই সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এখানের মধ্যে আমাদের আমাদের এই 3টা টপিক যদি আমরা একসাথে যদি চিন্তা করি, যেখানের মধ্যে ট্রমা শক হ্যামারেজ, বার্নস এবং ফ্লুইডিয়াল ক্লোরাইড। কারণ হচ্ছে বার্নের পেশেন্টের মধ্যে এখানে যেরকম ফ্লুইডিয়াল ক্লোরাইড ক্যালকুলেশন আমাদের শকের সাথে এখানে কাজে আসবে। হ্যাঁ, তো এই 2টা টপিক যদি কম্বাইন করি যদি বলি, তাহলে 4 নম্বর আসছে এখান থেকে প্রশ্ন। আর সার্জারি টপিকটা যেহেতু 39 এবং 42-তে ছিল না, সেজন্য আমরা অ্যানালাইজ মধ্যে এখানেও সেটা পাবা না। এরপরে যদি আমরা যদি দেখি হ্যাপাটোবিলারি, ব্রেস্ট, থাইরয়েড এবং বিভিন্ন রকম সোয়েলিং থেকে 5টা প্রশ্ন আসছে এখন পর্যন্ত। হ্যাঁ, আর এমবিবিএস আর আমাদের যেটা বেশি টেস্ট করতো সেটা হার্নিয়া এবং ইকুইড অ্যাবডোমেন, এখান থেকে 2টা প্রশ্ন আসছে। ইএনটি থেকে একটা টপিক সিলেবাস আছে, সেটা লেবিস্টাক্সিস, এখান থেকে 2টা প্রশ্ন আসছে। আচ্ছা অফগানি থেকে, এখানের মধ্যে তোমার অবস্টেট্রিক পিরিয়ডে বিভিন্ন রকম মেডিকেল ডিসঅর্ডারগুলো এবং হাই রিস্ক অবস্টেট্রিক্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আছে 6টা। হ্যাঁ, নর্মাল এবং অপারেটিভ লেবার থেকে প্রশ্ন আসছে 4টা। এরপরে তোমার ফিজিওলজি অফ প্রেগনেন্সি এবং অ্যান্টিনাটাল কেয়ারতে প্রশ্ন আসছে 3টা। হ্যাঁ, আর গানি থেকে কি আসছে? তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা যে গানি অফস একসাথে থাকলেও মেইনলি প্রশ্ন আসছে অফস থেকে। তাহলে মেইনলি প্রশ্ন আসছে অফস থেকে, কটা প্রশ্ন আসছে এখানের মধ্যে? বেশি প্রশ্ন অফস থেকে। আর গানি থেকে কি আসছে দেখি এখানের মধ্যে আমাদের
গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার এবং নিউপ্লাসিয়া এখানের মধ্যে 48 হ্যাঁ 39 এবং 42 ছিল না এখানের মধ্যে। তো গানি থেকে যদি আমরা কোশ্চেন ধরি, গানি থেকে আমরা দেখতে পাবো মোটামুটি 6টা কোশ্চেন, আর বাকিগুলো আসে অফস থেকে। 410 12টা অফস থেকে, 6টা আসছে গানি থেকে। তাহলে গানি অফসের মধ্যে অফস থেকে বেশি প্রশ্ন আসতেছে। এখন আসো আমরা এই টপিকগুলোর মধ্যে আমরা কিছু হাই এল কিছু সাব টপিক দিয়ে দিই, যেগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসতে পারে। অ্যানাটমির মধ্যে তুমি যে সাব টপিক যদি দেখো, তাহলে এটা অলরেডি বলা হয়েছে যে অ্যাবডোমেন, পেলভিস এবং জিআইটি থেকে কয়টা প্রশ্ন, 11টা প্রশ্ন কমন পাইতে পারো এখানের মধ্যে। হ্যাঁ, হিস্টোলজির মধ্যে আমি বলছিলাম একটা আলাদা করে দিব। হিস্টোলজি থেকে তুমি কি কি জিনিসপত্র এখানের মধ্যে দেখবা? প্রথমে তুমি এখানের মধ্যে দেখতে হবে এখানে সেল বায়োলজি এবং জেনেটিক্স। হ্যাঁ, এরপরে এপিথেলিয়াম এবং গ্ল্যান্ড। হ্যাঁ, 7টা প্রশ্ন আসছে বিভিন্ন এপিথেলিয়াম ডিস্ট্রিবিউশন থেকে বিশেষ করে, এবং গ্ল্যান্ডগুলার ক্লাসিফিকেশন ডিস্ট্রিবিউশন থেকে। কানেক্টিভ টিস্যু এবং কার্টিলেজ এখান থেকে প্রশ্ন আসছে কয়টা? 6টা প্রশ্ন আসছে এখান থেকে। হ্যাঁ, তারপরে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হেডনেক নিউরোর কথা বলা হয়েছে আগে, 10টা প্রশ্ন আসছে এখানে। যেহেতু তোমাদের দিয়ে দেওয়া হবে পিডিএফটা, আমি আর বিস্তারিত বলতেছি না এখানের মধ্যে। ফিজিও থেকে বলা হয়েছে সবচেয়ে বেশি প্রশ্ন ব্লাড থেকে, সবচেয়ে বেশি প্রশ্ন ব্লাড থেকে, 15টা প্রশ্ন আসছে। এরপরে এন্ডোক্রাইন থেকে, হ্যাঁ। থার্ড হচ্ছে বাকিগুলো মোটামুটি কমন, সিবিএস, রেসপিরেটরি। তো সবচেয়ে বেশি প্রশ্ন কোথা থেকে? ব্লাড থেকে। বিসিএস মানে ব্লাড, এরপর এন্ডোক্রাইন, এরপর সিবিএস। বায়োকেমিস্ট্রি থেকে মেইনলি প্রশ্ন আসতেছে নিউট্রিশন থেকে, মেইনলি নিউট্রিশন। তো বায়োকেমিস্ট্রি মানে হচ্ছে নিউট্রিশন, সেকেন্ড হচ্ছে কি মেটাবলিজম। ফার্মা যদি বলি মেইনলি অ্যাডভার্স ইফেক্ট। তাহলে কোন অ্যাডভার্স ইফেক্ট? নোজিয়া, ভমিটিং না। মানে আমাদের যখন ফার্মাকোলজি আইটেম জিজ্ঞেস করতো স্যারেরা যে এটা অ্যাডভার্স ইফেক্ট বলো, তো আমি প্রথমে কতগুলা নোশিয়া, ভমিটিং, ডায়রিয়া, হ্যাঁ এগুলো শুরু করতাম। তো বিসিএস ও নোশিয়া, ভমিটিং, ডায়রিয়া আসবে না। বিভিন্ন ওষুধের স্পেসিফিক কিছু সাইড ইফেক্ট আছে। ধরো ইথামবিউটাল, রিফাম্পিসিন, প্রত্যেকটা ওষুধের কি আছে তোমার স্পেসিফিক কিছু কি সাইড ইফেক্ট আছে, তাহলে সেগুলো পরীক্ষা আসবে। এখন তুমি দেখবা যে ফার্মাতে এক একটা ওষুধে 13-14টা সাইড ইফেক্ট। কোনগুলো পড়া লাগবে? যে সাইড ইফেক্টটা বলতে পারলে স্যাররা ভাবে পাস করা দিত সেটাই লাগবে। ধর একজন এসি ইনহিবিটরের সাইড ইফেক্ট বলতেছে, তাহলে ও তো শব্দ তো দরকার নাই। ওর দরকার এখানে হাইপারক্যালেমিয়া দরকার, ড্রাই কফ দরকার। মোস্ট কমন কোনটা? ড্রাই কফ। তাইলে এখানে ফার্মাগুলিতে অনেক ওষুধ আছে, সবগুলো সাইড ইফেক্ট ভাই মুখস্থ করবো না। তুমি প্রত্যেকটা ওষুধের খুবই স্পেসিফিক একটা বা দুটো সাইড ইফেক্ট তুমি এখানের মধ্যে মুখস্থ করা লাগবে। ওইটাই বিশেষ পরীক্ষায় আসবে। এখানের মধ্যে 12-13টা করে পড়ার কোনো প্রয়োজন নাই। আর যেহেতু তোমরা এখন ইন্টার্নশিপ অনেকে আসো, তোমরা মোটামুটি ফাইনাল প্রুফ দেওয়ার পরে তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে কোন ওষুধের তোমার মোস্ট ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট কোনটা। ওকে, ধরো বিটা ব্লকারের অনেক সাইড ইফেক্ট আছে। হ্যাঁ, এখন তুমি তো এখানের মধ্যে তোমার দুই একটা হচ্ছে খুবই মারাত্মক, তাই না? তাহলে আমার ফার্মার মধ্যে সবচেয়ে বেশি আসতেছে কোনটা? অ্যাডভার্স ইফেক্ট। তাহলে দেখো একটা আইডিয়া তো পেয়ে গেলা। তুমি যদি শর্টকাটে ফার্মা পড়তে চাও তুমি কি করবা? সবচেয়ে বেশি ইউজ হয় যে ওষুধগুলা সেগুলার একটা দুটো সাইড ইফেক্ট মুখস্থ করে ফেলবা, তাহলে হয়ে গেল তোমার ফার্মা শেষ হয়ে গেল। হ্যাঁ, সাব টপিকের মধ্যে যদি আসি, আমাদের এখানের মধ্যে যেহেতু এটা শুধু 48-এর উপরে, সো ওইভাবে সাব টপিক এখানে ক্লাসিফাই করা খুব ডিফিকাল্ট, কারণ যেহেতু একটা মাত্র বিশেষ হয়েছে ফার্মার উপরে। ফরেন্সিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কোনগুলো আসবে? যেগুলো তুমি চাকরি জীবনে তোমার যে কাজগুলো করা লাগবে। চাকরি জীবনে তো অফিসে পদে সামলানো লাগবে, যদি সরকারিতে আসবে। এজ আইডেন্টিফিকেশন করা লাগবে। হ্যাঁ, মেডিকেল জুরিসপ্রুডেন্স এবং ডেথ রিলেটেড চেঞ্জগুলো, ডেথ এবং পোস্টমর্টেম চেঞ্জ। যেহেতু তোমার কোনো আনন্যাচারাল ডেথ হলে সরকারি হাসপাতালে আসবে, তাহলে তুমি তো এগুলো অ্যাটেন্ড করা লাগবে। তো ওই রিলেটেড জিনিসপত্র তোমার এখানের মধ্যে লাগবে। কমেড থেকে যদি বলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? ইমিউনাইজেশন। তাহলে কমেডে একটা টপিক যদি তুমি ভালো করে পড়ো, কোনটা পড়বা? ইমিউনাইজেশন। সবচেয়ে বেশি প্রশ্ন আসবে এখানের মধ্যে বিসিএস থেকে। আসে প্যাথোলজি, কোথায় বেশি প্রশ্ন আসে? যেহেতু বলছে জিপি, জিপির মধ্যে কোনটা কোনটা বেশি আসে? সেল ইঞ্জুরি, ইনফ্লামেশন, শক। হ্যাঁ, তা জিপির মধ্যে এগুলো বেশি পড়বা, সেল ইঞ্জুরি, ইনফ্লামেশন এবং শক, এগুলো জিপি। আসো এইখানে আমরা এখন প্যাথোলজির মধ্যে ডিজিজে যাই। নিউপ্লাসিয়া এবং বিভিন্ন জেনেটিক ডিসঅর্ডার মেইনলি কি উদাহরণ? নিউপ্লাসিয়া থেকে 7টা কোশ্চেন আসছে টোটাল প্যাথোলজিতে। আসে মাইক্রোর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন কোনটা আসে? ইমিউনোলজি। মাইক্রোর মধ্যে তুমি পড়বা মেইনলি ইমিউনোলজি। আসো মেডিসিনের মধ্যে আমাদের অলরেডি সাব টপিকের মধ্যে কিছু আইডিয়া তোমরা পেয়ে গেছো। সার্জারি সাব টপিক নিয়ে তোমরা অলরেডি আইডিয়া পেয়ে গেছো। এখানের মধ্যে তোমরা গাইনোকোলজির মধ্যে কিছু সাব টপিক অলরেডি আইডিয়া পেয়ে গেছো। তাহলে আমরা মোটামুটি তোমাদের এখানে সাব টপিক রিলেটেড তোমাদের এখানের মধ্যে আইডিয়াগুলো আশা করি দিতে পারছি। তো চলো এখানের মধ্যে আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে তোমাদেরকে একটা, ও আচ্ছা, এখানের মধ্যে এটাতে আমি বিবেচনার জন্য ফাইলটা আমরা ওপেন করছি।
আমি একটু দেখাই যে এখানে তোমাদের যে আসল যে গিফটটা যে তোমরা একটু পেন খাইতা, সেটা ভাই এত অ্যানালাইসিস দেখাইছেন, এগুলো আমরা কি করবো ভাই? আপনি যদি একটু কষ্ট করে 39, 42 এবং 48-এর প্রশ্নগুলো দিয়ে দিতেন আমাদের জন্য খুব ভালো হতো। হ্যাঁ, অনেকের মনে টাকা করতেছে না, কয় আপনি এখানে অ্যানালাইসিস আপনি কী করবো ভাই, এটা কাজ করেন ভাই, এটা দিয়ে দেন এটা। হ্যাঁ, তোমাদের জন্য ফাইলটা আমি রেডি করে রাখছি। সেটা হচ্ছে তো 39, 42 এবং 48-এর বিসিএসে যত প্রশ্ন আসছে, তাহলে স্পেশাল বিসিএসের তোমার প্রস্তুতি শুরু হবে মূলত প্রিভিয়াস প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সলভ করার মাধ্যমে। দেখো খুব সুন্দর করে সাজানো আছে, একদম ব্যাখ্যা সহ। তোমাদের কাজ হলো এটা প্রিন্ট করে পড়ে ফেলা অথবা পিডিএফগুলো পড়ে ফেলা। তাহলে স্পেশাল বিসিএসে কেমন প্রশ্ন আছে তোমার একটা ভালো একটা আইডিয়া হয়ে যাবে। এই পিডিএফটা দেখো এখানের মধ্যে, এটা তো ফ্রিতে দেওয়া কি ঠিক হচ্ছে নাকি? আচ্ছা থাকে, এটা তোমাদের যেহেতু গিফট দেওয়া বলছে, যেহেতু গিফটে দেওয়া হবে, গিফট কথা বলে এখন টাকা নিলে কেমন হবে, যা ফ্রি দিয়ে দেওয়া হবে তোমাদেরকে। এখানে একদম অ্যানালাইসিস সহ তোমার, হ্যাঁ দেখে টপিক ওয়াইজ তোমাকে এখানে কি আছে দেওয়া আছে, এই প্রশ্নটা তোমাদেরকে পুরো এটা দিয়ে দেওয়া হবে। এটা হলো তোমাদের এমবিবিএসের জন্য গিফট। হ্যাঁ, এটা 69 পেজ, এটা কয়েকটা পেজ বাড়বে। আমি তোমরা ইনশাল্লাহ কালকে এটা পেয়ে যাবা। হ্যাঁ, কালকে না, ওয়েবিনার শেষে ইনশাল্লাহ তোমরা রাতে ইনশাল্লাহ পেয়ে যাবা, পাঠানো শুরু হবে। তাহলে এই ফাইলটা যদি কেউ মনোযোগ দিয়ে পড়ে, তাহলে তার মোটামুটি স্পেশাল বিসিএস কী জিনিস এটা সে বুঝে যাবে। আচ্ছা একটু একটা জিনিস দেখাই যে ভাই আপনি যে এইসব কথা বলেন, এইসব অ্যানালাইসিস কি এগুলো কি আসলে কোনো কাজে আসে, এগুলো একটু দেখাই। 48 বিসিএসে আমরা যেই খুব ছোটো ছোটো কিছু বলেছিলাম, যেটা হচ্ছে আমাদের লেকচার বুক মেডিকেল শর্টস নামে। হ্যাঁ, এই লেকচার বুক থেকে আমি কাভারেজটা দেওয়ার ট্রাই করছি যে এটা আমার কতটুকু কাভার করছে। তোমার শুধু লেকচার বুক যে পড়ছে ভালো করে মনোযোগ দিয়ে, 100টা প্রশ্নের মধ্যে ফুল কাভার করছে 39টা প্রশ্ন, সরাসরি আনসার আছে। পার্সিয়াল কাভার করছে 34টা প্রশ্ন। তার মানে 73টা প্রশ্ন আমাদের, 73টা প্রশ্ন লেকচার বুক থেকে কাভার করছে আমাদের। কারণ আমি এখানে 100% কমন ফলাইতে পারবো না। লেকচার বুক পড়লে কাভার করবো কত? 73% কাভার করছে 48-এ। প্রশ্ন ব্যাংক কতটুকু কাভার করছে? প্রশ্ন ব্যাংক কাভার করছে আমাদের, প্রশ্ন ব্যাংক কাভার করছে 88%। মানে পার্সিয়াল সহ ধরলে 88% কাভার করছে শুধু প্রশ্ন ব্যাংক করছে। এখন যে লেকচার বুক আর কোশ্চেন ব্যাংক দুটো একসাথে পড়বে, ওর কাভারেজ 95%-এর থেকে বেশি, দুটো একসাথে যে পড়ছে। আচ্ছা এখন আমি একটু দেখাই তোমাদেরকে তাইলে। ও ডেন্টালটা তো বলতেছে ভাই আমাদের জন্য কিছু নাই নাকি, আমরা কেন আসছি তাহলে? হ্যাঁ, ও ডেন্টালের জন্য আছে ফাইলটা, আমি পড়তেছি না তাহলে, কারণ তোমাদের জন্য ফাইলটা রেডি করা আছে। জেনারেল এবং বিডিএস দুইটা আলাদা করে দেওয়া আছে এখানের মধ্যে। তাইলে আমি খামাখা পড়ে টাইম নষ্ট করতেছি না, এখানের মধ্যে বিডিএস আলাদা করে দেওয়া আছে তোমাদের কোন কোন টপিকে তোমাদের কোন কোন প্রশ্ন আসছে। আর যারা পরবর্তীতে এই সেশনটা রেকর্ডিং দেখবা, তারা আমাদের ওই যে রেকর্ডের আমাদের এখানে লিঙ্ক দেওয়া থাকবে, তুমি কোন নাম্বারে নক দিলে তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সো এটা তোমাদের জন্য বানানো হয়েছে। এখানে তোমার এটা কি তোমার যোগ করলে সবসময় মিলবে না? সব সময় মিলবে না। কেন মিলবে না? একটা কোশ্চেন হয়তো এটা আমরা মেডিসিন হিসাব করছি, বায়োকেমিস্ট্রি হিসাব করি নাই। ধরো তোমার এই যে এখানে নিউট্রিশনাল ফ্যাক্টর অফ ডিজিজ, এটা তো মেডিসিনের টপিক, তাহলে মেডিসিনের মধ্যে হিসাব করলে বায়োকেমিস্ট্রিতে করি নাই, বায়োকেমিস্ট্রিতে করলে মেডিসিনে করি নাই। এই জন্য তুমি সবসময় সব অ্যানালাইসিস এখানে যোগ করলে সবগুলো মিলবে না। আবার ব্লাডের কোনো কোশ্চেন আমরা হয়তো মেডিসিনে ক্যালকুলেট করছি, ফিজিওলজিতে করি নাই। তো এন্ডোক্রাইনের কোনো কোশ্চেন এটা হয়তো ফিজিওলজিতে আমরা হিসাব করছি, মেডিসিনে করি নাই। এই জন্য একটু এদিক সেদিক হবে, একটু এদিক সেদিক হইতে পারে। নাহলে আবার তুমি কইবে যে ভাই এটা আপনি অ্যানালাইসিস আপনার ভুল, এটা ভুল হয়েছে আপনার এটা। তাহলে ডেন্টালদের জন্য সেম এরকম একটা আমরা তোমার ফাইলটা দিয়ে দিচ্ছি, যেখানে তোমাদের ডেন্টালদের সিলেবাস সহ আছে। ডেন্টালটা আবার কবে যে ভাই আমাদের সিলেবাসটা একটু বলেন, সিলেবাসটা একটু বলি ওদের, নাহলে ওরা আবার মন খারাপ করবে আমাদের জন্য আপনি সিলেবাসটা সহ বলতেছেন না, এটা কোনো কথা? তাইলে ডেন্টালদের জন্য আমরা যদি দেখি ওদের ওদের কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আছে, যে নামগুলো একটু বলি এখানের মধ্যে ওদের। হ্যাঁ, তাহলে অ্যানাটমি যথারীতি এমবিবিএসদের মতোই, ডেন্টাল অ্যানাটমি ওদের আলাদা করে পড়তে হচ্ছে, যেখান থেকে ওদের অনেক বেশি প্রশ্ন আসে। ফিজিওলজি বায়োকেমিস্ট্রি মোটামুটি এমবিবিএসদের মতোই, তবে একটু সিলেবাস একটু ছোটো। হ্যাঁ, সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস এখান থেকে পিএসসির এটা খুবই ফেভারিট টপিক। হ্যাঁ, তাইলে এখান থেকে ওটা 48-এ 10টা প্রশ্ন আসছে। হ্যাঁ, ফার্মা এবং ডেন্টাল থেরাপিউটিক্স থেকে 6টা প্রশ্ন, যেহেতু এখানে সিলেবাসে 5টা দেয়া, প্যাথোতে সিলেবাস ছোটো, মাইক্রোতে 5টা সিলেবাসে দেয়া। আর কি কি টপিক থেকে? ওরাল সার্জারি এবং অ্যানেস্থেশিয়া এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দিচ্ছে। আমরা যদি বিডিএস এর ক্লিনিক্যালে যদি চলে যাই, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এবং ডেন্টাল রেডিওলজি থেকে কটা প্রশ্ন? 14টা প্রশ্ন আসছে। প্রোস্টোডন্টিস্ট থেকে 5টা প্রশ্ন আসছে। 39-এ বেশি প্রশ্ন কেন আসছে? কারণ 39-এ সিলেবাসে তোমার ওই যে মাইক্রো, বায়োকেমিস্ট্রি, ফার্মা এগুলো ছিল না, সেই জন্য 39-এ প্রোস্টোডন্টিক্স থেকে কয়টা প্রশ্ন? 16টা প্রশ্ন। 48-এ যে এতগুলো আসে নাই। অর্থ থেকে তোমার 39-এ 12টা আসছে, কারণ ওই যে ওখানে আমাদের বেসিকগুলো ছিল না। প্রিভেন্টিভ কমিউনিটি ডেন্টিস্ট্রি থেকে সিলেবাসে ছোটো, 5টায় আসছে।
ডেন্টাল জুরিসপ্রুডেন্স থেকে 3টা প্রশ্ন, যেগুলো তুমি চাকরি জীবনে যেগুলো লাগবে। হ্যাঁ, মেডিসিন এখানে 39 সিলেবাসে ছিল না, 48-এ 5টা প্রশ্ন আসছে। কোনগুলো আসবে? একজন ডেন্টাল সার্জন উনি কি কি কমন মেডিকেল ইমার্জেন্সি তাকে অ্যাটেন্ড করা লাগবে সেগুলোই। তোমরা জানো ইমার্জেন্সির কোনো ডক্টর নেই, ইমার্জেন্সির এটা কে জিপি, কে কার্ডিওলজিস্ট, কে ডেন্টিস্ট এরকম না। কিছু ইমার্জেন্সি যে কোনো ডাক্তারকে হ্যান্ডেল করার সক্ষমতা থাকতে হবে। সে হোক ডেন্টিস্ট, হোক সে জিপি, হোক যে সে সার্জন, হোক সে যেই হবে হোক, সে কিছু কমন ইমার্জেন্সি আছে যে হ্যান্ডেল করা লাগবে। তাহলে এগুলো সিলেবাসের মধ্যে আছে, 1 নম্বর সিলেবাস এখানে। তো বিডিএস এর জন্য এখানে আমরা হাইল টপিকগুলো দিয়ে দিচ্ছি, কোন কোন টপিক তোমার মেইনলি পড়বা, কোথেকে তোমার কত নম্বর আছে। ওকে, আমি আবার এখন বলে এখানে তোমার টাইম নষ্ট করতেছি না, তুমি এটা ফাইলটা পড়ে ফেলবা। এই হলো তোমাদের 2টা গিফট। আচ্ছা, ইউটিউবে আবার ভিডিওটা দেখবা, ইউটিউবে কমেন্ট সেকশনে তোমার ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিও। আচ্ছা, এখন আমরা যাই আমাদের পরের আলোচনায়। সেটা হচ্ছে, ভাই এই রোডম্যাপ তো বুঝছি, সবই বুঝছি। তো এখন সেক্ষেত্রে পিটিওর কোনো প্ল্যান আছে কিনা? হ্যাঁ, আমরা একটা কোর্সে বিজ্ঞাপন দিয়ে এলে, চলো এখন বিজ্ঞাপন বিরতি যাই, আমরা একটা কোর্সে বিজ্ঞাপন দিয়ে ফেলি, ভর্তিও লাগবে না, এমনি বিজ্ঞাপন দিয়ে ফেলি, চলো। হ্যাঁ, পিটিওর আমাদের এবছর আমাদের 2টা কোর্সেই, মেডিকেল এবং ডেন্টাল, আমাদের 2টা কোর্সে সিলেবাস তোমার হচ্ছে যে রুটিন, সকালবেলা রাখা হয়েছে জেনারেলের ক্লাস এবং রাতে রাখা হয়েছে তোমার আমাদের এমবিবিএস এর জন্য মেডিকেল সায়েন্স, ডেন্টিস্টের জন্য ডেন্টাল সায়েন্স। তাইলে সকালবেলা চলবে আমাদের জেনারেলের ক্লাস এবং রাতে চলবে আমাদের নিজেদের সাবজেক্ট ওয়াইজ ক্লাস। হ্যাঁ, সকাল ক্লাস চলবে সকাল 8টা থেকে 9:30, রাতে ক্লাসটা 9:30 থেকে 10টা, এরকমই এই সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। এই রুটিনটা চলবে, হলিডেতে কোনো ক্লাস নাই। এই রুটিনটা এমনভাবে করা হয়েছে যাতে করে যে কোনো ক্যান্ডিডেট সে একটা সাবজেক্ট ফাইনালের আগে পর্যাপ্ত সময় পায়। আচ্ছা, আরও কিছু বলি রুটিনের বৈশিষ্ট্যটা। আজকে যে ক্লাসটা হবে, পরদিন তার এক্সাম হবে, ডেলি এক্সাম হয়ে গেল। সারা সপ্তাহ যা পড়ানো হবে শনিবারে ওটার পরে একটা উইকলি এক্সাম হবে। ওকে, একটা সাবজেক্টে সবগুলো ক্লাস শেষ হওয়ার পরে স্টাডি ব্রেক, ওই স্টাডি ব্রেকে কোনো ক্লাস টাস নাই, সকালও নাই রাতেও নাই। এই স্টাডি ব্রেকটা এটা ঠান্ডা মাথা কাজে লাগাইতে হবে, এরপর ফাইনাল এক্সাম। প্রত্যেকটা সাবজেক্টের আগে স্টাডি ব্রেক আছে 1 দিন বা 2 দিন, এরপরে তার ফাইনাল এক্সাম। এইভাবে এই রুটিনটা চলতে থাকবে, সকালে জেনারেল ক্লাস এবং রাত হচ্ছে আমাদের নিজের সাবজেক্ট এমবিবিএস আর বিডিএস তাদের নিজেদের ক্লাস। হ্যাঁ, এইভাবে রুটিনটা গিয়ে আমরা দেখব একসময় আমাদের মেডিকেল এবং ডেন্টাল সায়েন্স এই 2টা গিয়ে আমাদের শেষ হয়ে যাবে কখন, এটা মোটামুটি আমাদের আমরা একটু যাই, মোটামুটি আমাদের 6 অক্টোবর আসা আমাদের মোটামুটি সবার নিজ ক্লিনিক্যাল সাবজেক্ট শেষ। এমবিবিএস মেডিকেল সায়েন্স, ডেন্টিস্টদের ডেন্টাল সায়েন্স শেষ 7 অক্টোবরে। 7 অক্টোবরের পরে সকালও জেনারেল, বিকালও জেনারেল। এখন আসো, যারা শুধু মেডিকেল সায়েন্সের জন্য ভর্তি হবা, তোমার সাথে 6 অক্টোবর তোমার সিলেবাস শেষ। যারা শুধু ডেন্টাল সায়েন্সের জন্য ভর্তি হবে, 6 অক্টোবর তার সিলেবাস শেষ। আর জেনারেল সাবজেক্ট শেষ করার জন্য আমাদেরকে ওয়েট করা লাগবে কয় তারিখ পর্যন্ত? মোটামুটি 7 নভেম্বর পর্যন্ত। 8 নভেম্বর ইন্টারন্যাশনাল ফাইনাল এক্সামের মধ্যে দিয়ে আমাদের কোর্স শেষ। এ হচ্ছে পিটিও এর কোর্স প্ল্যান। এখন প্রশ্ন হচ্ছে, ভাই যদি পরীক্ষা এর আগে হয়ে যায়, সম্ভাবনা আছে? এই ব্যাপারে আমি বেশি কমেন্ট করবো না আসলে, হইতে পারে কিন্তু লেস লাইকলি। যদি হয় সে অনুযায়ী এখানের মধ্যে রুটিনটা মডিফাই করা হবে, যদি হয় সে অনুযায়ী আমরা রুটিনটা মডিফাই করবো, প্রপার প্রস্তুতি নিয়ে আসে। আচ্ছা, আরও কিছু, ভাই এত কিছু এখন বই থেকে খুঁজে যে বাইর করবো, এই খুঁজে বাইর করা তো ভাই খুবই কষ্ট। আপনি কি জিনিসপত্র আমাদের দিয়ে দেন, তাহলে আমরা হচ্ছে যে ইজিলি ভাই জিনিসপত্রগুলো আমরা পড়তে পারি। ভাই আমাদেরকে একটু বাঁচান একটু। হ্যাঁ, আসো, পিটুয়ে গতবার যেরকম একটা মেডিকেল শর্টস বের করছিল, খুব ছোট একটা বই ছিল, অনেকে বলছে ছোট বই থেকে গিয়ে আসবে, পরে বলছে ভাই ছোট বই থেকে সবই কমন আসছে। এই পিটু মেডিকেল শর্টস এবারও থাকতেছে, বইটা লেখা হয়ে গেছে, এখন শুধু তোমার প্রুফ রিডিং করে প্রিন্টে যাবে। এই যে পিটু মেডিকেল শর্টস, আমি একটু দেখাই পিটু মেডিকেল শর্টসের মধ্যে কী কী আছে এখানের মধ্যে। একটা চ্যাপ্টার কতটুকু, মানে তোমার কয়দিন লাগবে পড়তে? আমি যদি দেখি অ্যানাটমি পড়তে কতক্ষণ লাগবে একটু দেখি। অ্যানাটমি চ্যাপ্টার 1-এ কী করছে, এখানের মধ্যে প্রিভিয়াস বিসিএসের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে এখান থেকে পড়লা প্রিভিয়াস বিসিএসের প্রশ্ন, হ্যাঁ পড়লা এখানের মধ্যে। এই কনসেপ্ট নোট আকারে খুব শর্টে দেওয়া আছে। এটা কি, এটা তুমি এখানে অনেক ডিটেলসে পড়ার সুযোগ নাই। হ্যাঁ, তাহলে তুমি কি বলো, 2 সেল টাইপ প্রোক্যারিওট, এটা হচ্ছে তোমার ট্রু নিউক্লিয়াস নাই, তাই না? 70s রাইবোসোম।
ইউক্যারিওটের ও ট্রু নিউক্লিয়াস আছে, এটিএস। হ্যাঁ, এইভাবে তুমি পড়ে যাবা। এখানে তোমার অনেক বিস্তারিত করার কোনো সুযোগ নাই। নিউক্লিয়াস নাম্বার অনুযায়ী সেলগুলো কী কী এবং তার ডিস্ট্রিবিউশনগুলো কী কী, হ্যাঁ, সেল মেমব্রেন কী জিনিস, কাজ কী, এখানে তুমি সংক্ষেপে পড়ে গেলা এখানের মধ্যে। হ্যাঁ, নিউক্লিয়াসের মধ্যে কী কী আছে, কন্টেন্টগুলো কী কী, ফাংশনগুলো কী কী, খুব ছোট করে দেওয়া আছে বিষয়গুলো এখানে। ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তুমি কয় লাইন পড়বা, কয়টা লাইন পড়বা, যেখানে কি আছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় আছে, এটা প্রোটিন সিক্রেটিং সেল আছে, কোন কোন জায়গা আছে, পেনক্রিয়াটিক আছে, সেল আছে, ফাইব্রোব্লাস্ট আছে, পড়লা। স্মুথ কি করে, স্মুথ করে এখানের মধ্যে মেনলি লিপিড এবং স্টেরোসিনথেসিস। তাহলে এই যে তোমার এর ফলে তোমার কি হবে, রাফ কি করতেছে এখানের মধ্যে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখানের মধ্যে তার এখানে এই যে 2-3 লাইন তুমি এখানের মধ্যে বললা, সে কি করতেছে মেইনলি এখানের মধ্যে এক্সপোর্টেবল প্রোটিনগুলো সিনথেসিস করতেছে। এই 2-1 লাইন করে তোমাকে পড়তে হবে। এখানে যা যা দেয়া এর বারে কিছু না। আচ্ছা আসো, তাহলে দেখো একটা চ্যাপ্টার পড়তে কতক্ষণ লাগবে এখানের মধ্যে, এই চ্যাপ্টারটা পড়তে তোমার কয় পেজ আছে, 3 পেজ 4 পেজ এখানের মধ্যে, না একটু বেশি মনে হয় 5 পেজ। হ্যাঁ, এই এই কয়েক পেজ পড়লে কি হিস্টোলজি শেষ, এই কয়েক পেজ কয় পেজ আছে এখানের মধ্যে, আবার দেখা একটু কয় পেজ। দেখো এখান থেকে শুরু, কিন্তু শুরু এই যে শুরু এখান থেকে শুরু। কারণ স্পেশালি তুমি এখানের মধ্যে তুমি যদি মনে করো আমি সব কিছু হাফাজে যাবো, তুমি হাফাজে যেতে পারবে না, এখানে এই সম্ভব না এটা। তো তুমি বললে এখানেও ইন্টারসেলুলার জাংশন এই 4-5 লাইন পড়বে এখানের মধ্যে, এর বেশি বলার লাগবে না এখানে। হ্যাঁ, তাহলে দেখো এক বসাতে 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা লাগবে না ভাই, এক বসাতে তুমি হিস্টোলজি পড়ে ফেলতে পারবা। হ্যাঁ, এই ধরো এমব্রায়োলজি তুমি কি পড়বে স্পেশালের জন্য, এখানে যতটুকু আছে ততটুকুই, যতটুকু আছে এতটুকু পড়তে তোমার ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা লাগবে না এখানে, যারা র্যাপিড রিড করবে 2 ঘন্টা লাগবে না ওদের। হ্যাঁ, আর কম সময়ের মধ্যে এটা পড়ে ফেলবো, এই এমব্রায়োলজি শেষ। আমি পিডিএফ তো স্ক্রল করতেছি, যে তোমার মনে হচ্ছে বেশি বেশি না, অল্প কয়েক পেজ। হ্যাঁ, এরপর আসো কি, ধরো থোরাক্স, ওরাতে কি পড়বে দেখো কয় পেজ আছে এখানের মধ্যে, এইগুলো 1 পেজ, এই থোরাক্স এই 2 পেজ, এইলো 3 পেজ থোরাক্স, এইলো 4 পেজ থোরাক্স, এইলো 5 পেজ, 6 পেজ, 7 পেজ, যে থোরাক্সের বেশি প্রশ্ন আসে 8 পেজ, 9 পেজ। হ্যাঁ, হাইলগুলো আবার আলাদা, এই দেখো আবার লাস্ট আলাদা করে দিচ্ছে, কারণ আমি জানি তুমি লাস্ট মুহূর্তে তুমি আবার চিন্তা করবে যে কেন রিভিশন কেন দিবে। দেখো এই যে হাইল ফ্যাক্টগুলো আলাদা করে দিচ্ছে, এগুলা লাস্ট মুহূর্তে কি করছে, যে কুইক রিভিশন অ্যাড করে দিচ্ছে। এটা আমাদের 48 বিসিএস অভিজ্ঞতা থেকে বলা, মানে এটা খুব পছন্দ করছে যে ভাই একটা কুইক রিভিশনটা দিয়ে দেন যে কী কী আসবে এখানের মধ্যে। হ্যাঁ, জাস্ট কুইক রিভিশন একটা পোর্শন অ্যাড করা আছে, এই ছোট্ট একটা পোর্শন অ্যাড করেছে কুইক রিভিশন। কি করবা, ওই তোমার বিসিএস এর আগের দিন বা আগে তুমি 2 দিন আগে থেকে শুরু করবে শুধু কুইক রিভিশন, জাস্ট চ্যাপ্টার কুইক রিভিশনগুলো তুমি চোখ বলে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টার কি আছে এরকম কুইক রিভিশন সেগমেন্টে, তার অ্যাবডোমেনের এখানে অনেক কিছু তুমি 7-8 পেজের মধ্যে পড়লা, পরপরে তুমি কুইক স্পেশাল ভাই তুমি যদি মনে করো তুমি একদম এফসিবিএস লেভেলে পড়বে, এটা সম্ভব না। এটা এফসিবিএস পড়া কি স্পেশালি, এফসিবিএস তো অনেক পড়তে হয়, তো স্পেশালের মধ্যে করে তোমাকে পড়বে এত সাবজেক্ট, 11টা সাবজেক্ট ভাই এখানে মেডিকেল সায়েন্সে, জেনারেলে 5টা, পাগল হয়ে যাওয়া। তাহলে তোমাকে এখানে সিলেক্টিভ পড়তে হবে, এখানে তুমি আনস্টান হলেও তোমার লাভ হবে না। দেখো এই কুইক রিভিশন দিয়ে রাখছে এখানের মধ্যে, লিভার লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি, হ্যাঁ, হ্যাপাটিক ব্রেন দ্য লার্জেস্ট ট্রাইবিউটারিস অফ দ্য আইবিসি। এটা তোমাদের রিডেবিলিটি বাড়ানোর জন্য, মানে একটি স্পেস দিয়ে লেখা হয়েছে এই জন্য, যাতে তোমরা আরামসে পড়তে পারো। এটা 223 পেজের মতো, 223 পেজ। ফাইনাল মডিফিকেশন হয়তো একটু বাড়তে পারে, 230 পেজ হতে পারে। ফন্ট সাইজ 10 রাখা হয়েছে, স্পেসিং রাখা হয়েছে যাতে পড়তে আরাম লাগে। তো কেউ যদি ডেলি যদি তোমার আমাদের পিটিও মেডিকেল শর্টস ডেলি 10 পেজ করে যদি পড়ে, 20 দিনের মধ্যে সে তোমার এটা পড়ে ফেলতে পারবে। ডেলি যদি তোমার 8 পেজ করে যদি পড়ে, 30 দিনের মধ্যে পড়ে ফেলতে পারবে। তাহলে ও যদি মেডিকেল সায়েন্স 8 পেজ রিডিং করে 30 দিনের মধ্যেও পড়ে ফেলতে পারবে। আচ্ছা আসো, এখন এইখানে আমরা দেখি শুধু তো তুমি মেডিকেল শর্টস পড়বে না। আচ্ছা ডেন্টিস্ট আবার মনে কষ্ট আনছে, ভাই আপনাদেরকে আপনি এভাবে আমাদের অপমান করতেছেন কেন, আমাদের কিছু বলতেছেন না কেন। ও তোমাদের জন্য একটা বই আছে ডেন্টাল কোড, তোমাদের জন্য খুব সুন্দর ডেন্টাল কোড। দেখো ডেন্টাল কোড আছে এটার মধ্যে, একদম ডেন্টাল কোড, এটা দিলে একদম তোমার দাঁতগুলো ফকফক হয়ে যাবে। সো ডেন্টাল কোড এখানের মধ্যে কত পেজ, ডেন্টাল কোডের মধ্যে সেম মেথড ডেন্টাল কোড 280 পেজ। ডেন্টাল একটু বেশি, যেহেতু দাঁতের ডাক্তার টাকা পয়সা বেশি কামাই করে, ডেন্টিস্টের কাছে গেলেই তোমার শুধু টাকা। হ্যাঁ, টাকা আর টাকা ডেন্টিস্ট দেয়। আমি তো চিন্তা করলাম যে তোমার ডেন্টিস্টের জন্য একটা বইটা একটু বাড়াই দেয় না, ওরা যেহেতু বেশি টাকা পয়সা কামাই করে, তো ওদের জন্য বইটা একটু বাড়াইয়ে দেওয়া হয়েছে। তো তো সেম তোমাদের, যেহেতু ডেন্টালদের 42-তে কোনো সিট ছিল না প্রিভিয়াস, তোমাদের কোশ্চেন নাই। হ্যাঁ, সেম তোমাদের একই স্টাইলে বইগুলো লেখা হয়েছে, একই স্টাইলে তোমাদের কনসেপ্ট নোট, এবং এরপরে তোমাদের কুইক রিভিশন। না আমি একটা পেশার লোকের সাথে বেয়াদবি করা যাবে না ভাই। তুমি কোনোদিন যদি কোনো ডেন্টিস্টের লোকে বেয়াদবি করো, দেখা গেলো তুমি দাঁত ফালা দেখেছো, থাপড়ায় দাঁত ফালা দিবে তোমার। ভাই খবরদার, ডেন্টিস্টের সাথে কোনো বেয়াদবি করা যাবে না ভাই। দাঁতের ব্যথা হলে তো মানে টের পাওয়া যেত না। সো দাঁতের ব্যথা এবং এমআই এই দুইটা যে হইলে, যে যার হয়েছে সে বুঝে ভাই যে ঘটনা কোন জায়গায়। তো সেম তোমাদের কুইক রিভিশন এবার দেয়া আছে, হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টে। তাহলে ডেন্টালদের জন্য, ও আচ্ছা ভাই অ্যানাটমি নাকি সব কিছু, তোমার তো সবই আছে তোমাদের এখানে, তোমাদেরও কন্টেন্টের মধ্যে তোমাদের যা কিছু আছে তোমাদের
এই কন্টেন্টের মধ্যে তোমাদের সবই দেওয়া আছে এখানে, প্রোস্টোডন্টিক্স, মেডিসিন, হ্যাঁ, কনজারভেটিভ ডেন্টিস্ট সব কিছু দেওয়া আছে। তো এই হলো দুটো আমাদের, তোমার হচ্ছে যে আমাদের দুটো মেডিকেল কোড, এগুলো প্রিন্টে যাবে। এখন আমরা ডিসাইড করতেছি যে কোন কাগজে আমরা হচ্ছে যে প্রিন্ট করব। একটা গ্লসি পেপার দিতে যাচ্ছি আমি, দেখা যাক। হ্যাঁ, অনেক টাকা হবে না, অনেক টাকা হবে না। সো কোশ্চেন ব্যাংকটা একটু দেখাই, তারা কোশ্চেন ব্যাংকটা একটু দেখাই, যারা মেডিকেলে যারা এর জন্য একটা কোশ্চেন ব্যাংক আছে আমাদের, দুই গ্রুপের জন্য আছে। এই কোশ্চেন ব্যাংক এমনভাবে করা হয়েছে, এই কোশ্চেন ব্যাংকটা যদি কেউ যদি পড়ে, এই কোশ্চেন ব্যাংকটা কেউ যদি পুরোপুরি পড়ে, এখানের মধ্যে দেখো কোশ্চেন স্ট্রাকচারগুলো দেখো, প্রতিটা কোশ্চেন, এরপর অ্যান্সারটা এবং ছোট্ট করে একটা এক্সপ্লেনেশন লেখা হয়েছে। এইটা 48-এর অভিজ্ঞতা থেকে, 48-এর আমাদের কোশ্চেন ব্যাংকটার মধ্যে এক্সপ্লেনেশনগুলো অনেক বড় ছিল। তো স্টুডেন্টদের কমপ্লেন ছিল, ভাই এক্সপ্লেনেশনগুলো ছোট করে দিলে পড়তে মজা হয়। তাহলে দেখো এটা তোমার পড়তে আরাম লাগবে। সো প্রশ্ন, অপশন এবং ব্যাখ্যাটা খুব ছোট করে লেখা, হ্যাঁ, এক্সপ্লেনেশনটা খুব ছোট করে। এটার ব্যাপার আমার কনফিডেন্স আছে, এই প্রশ্ন ব্যাংকটা বলে তোমার ডিপ্লোমা শুদ্ধ হয়ে যাবে তোমার, হ্যাঁ, ডিপ্লোমা রেসিডেন্সি সব জায়গায় কাজে লাগবে। হ্যাঁ, এই প্রশ্ন ব্যাংকটা খুব সম্ভবত আমরা গ্লসি পেপারে প্রিন্ট করবো, কারণ এই প্রশ্ন ব্যাংকটা তোমরা কালেকশানে রাখতে পারো, ডিপ্লোমা বা রেসিডেন্সি দিলেও কাজে লাগবে সেখানে। এটা খুব হাই একটা প্রশ্ন ব্যাংক হয়েছে। এবং আমি তো ম্যানেজারকে বললাম যে, যেহেতু আমি স্পেশাল প্রজেক্ট ম্যানেজার, তো আমি বললাম যে এখানে লেকচার বুক এবং প্রশ্ন ব্যাংক যে মনোযোগ দিয়ে পড়বে লাইন বাই লাইন। যদি সে 85% কমন না পায়, হাতে রাখতেছি, 85% কমন না পাইলে ও আমার থেকে টাকা নিয়ে যেতে বললো। হ্যাঁ, কয় ঘোষণা দিয়ে দিব, ম্যানেজারকে ঘোষণা দিয়ে দিব, বললাম না ঘোষণা দিও না, আবার ওনারা মাইন্ড করবে। তো এই হলো প্রশ্ন ব্যাংক আমাদের। এই প্রশ্ন ব্যাংক এখানে কত পেজ, এটা মোটামুটি 575 পেজের মতো। তো এখানে আসলে আমরা একটু রিডেবিলিটি বাড়ানোর জন্য ছোট ফন্ট রাখি নাই। ছোট ফন্টে অনেকে কমপ্লেন করে, যেমন আমরা 8.5 ফন্ট দিছিলাম বিসিএস এর প্রশ্ন ব্যাংকে, 9 ফন্ট দিছিলাম। তো এই যথারীতি 10 ফন্ট রেখে দিছি আমরা। হ্যাঁ, যে 600 পেজ মনে হচ্ছে বড়, মনে হচ্ছে আসলে অত বড় না বই। হ্যাঁ, এটা তুমি যদি টার্গেট করো যে তুমি প্রশ্ন ব্যাংকটা তুমি ডেলি 20 পেজ করে তুমি ট্রাই করবা, তাহলে তোমার 1 মাস লাগবে। তাহলে ডেলি 20 পেজ প্রশ্ন ব্যাংক, 10 পেজ মেডিকেল সায়েন্স। হ্যাঁ, আচ্ছা, আর 2 মাস করলে তা অর্ধেক করে ফেলো। ধরো তুমি 3 মাস সময় পেলে আরো কমায় ফেলবা। আচ্ছা, ডেন্টালদের জন্য প্রশ্ন ব্যাংকটা একটু দেখা। ডেন্টালদের জন্য সেম তোমাদের আমরা একটা প্রশ্ন বানাইছি ডেন্টালদের জন্য। তো বিডিএস কোশ্চেন ব্যাংক সেম। সো আমরা খুবই কনফিডেন্ট, এটা হলো ডেন্টালদের জন্য একই রকম প্রশ্ন ব্যাংকটা, একই রকম। সো প্রশ্ন, অপশন এবং ব্যাখ্যা, খুব শর্ট করে ব্যাখ্যা রাখা হয়েছে। এই স্পেসগুলো ছোট হয়ে আসবে মেন প্রিন্টের মধ্যে। হ্যাঁ, জাস্ট আমি দেখাইলাম। তো আশা করি যাদের মধ্যে ভয় ছিল, ভাই আমাকে অনেকে পাচ্ছে না, স্পেশাল বিশেষ সার্ভিন ভাইয়ের পোস্টে কোনো লেখা নাই, উনি কোনো পেজে লেখা দেয় না, ভিডিওতে আসে না। আমি কি করছি, আমি এই কয়দিন, আমি মনে হয় গত 96 ঘন্টায় আমি 8 ঘন্টা মনে ঘুমাইছি, 8 বা 9 ঘন্টা ঘুমাইছি। কারণ আমার টার্গেট ছিল যে ওয়েবিনারের আগে আমাদের লেকচার বুক এবং আমাদের প্রশ্ন ব্যাংকটা যাতে রেডি থাকে, যাতে অনেকে ভাই কোর্স শুরু হয়ে গেলে ওগুলো দিতে পারবেন কিনা এগুলো। হ্যাঁ, অলরেডি বই হয়ে গেছে, আমি শুধু প্রিন্টে যাবে এগুলো। আচ্ছা, এখন তোমাদের কিছু আমি কনফিউশন ক্লিয়ার করি। হ্যাঁ, পিরু প্ল্যানটা দেখলা, রুটিন দেখলা, রিসোর্স দেখলা। হ্যাঁ, কিছু আমি কিছু কমন কোশ্চেন আনসার দিই, আমি খুব অ্যাক্টিভ থাকি না অনেক কিছুর মধ্যেই। বিসিএস এর জন্য কোথাও কোচিং করা দরকার আছে কিনা। হ্যাঁ, এখন তুমি যদি এই লেভেলের ব্রিলিয়ান্ট হও, তুমি 2 মাস বা 3 মাসের মধ্যে তুমি জেনারেল পার্ট, P2 জেনারেল পার্টের জন্য ভালো পড়া সবাই জানো, মোটামুটি গোছাই দেয় P2 এ। জেনারেল পার্ট, মেডিকেল পার্ট সব তুমি কভার করে ফেলতে পারবা। তাহলে তুমি কোচিং করার কোনো দরকার নাই, তুমি নিজে নিজে পড়ে ফেলো, কোনো প্রয়োজন নাই। তো আমি একটা কমেন্ট অ্যাকাউন্ট করতেছি, কারণ এক ভদ্রলোক এই পোস্টটা দিছিল একটা ডাক্তারদের গ্রুপে। তো সেখানে আমাকে, মানে সে আমাদেরকে মেনশন করছে যে P2 জেনেসিস কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতেছে। তো আমি সেজন্য একটু ব্যাখ্যা এখানে দিচ্ছি। উনি এখানে একটা কথা বলছে, খুব যৌক্তিক কথাবার্তা, যে নতুন ডাক্তার, তার টাকা পয়সা নাই, সে গরিব। এখন একজন ডাক্তার পক্ষে এত টাকা, 20, 22, 25, 30 হাজার ম্যানেজ করা কঠিন। যদিও পিটিওর কোর্স ফি 20,000 টাকা, মোটেই না, তার অর্ধেক পিটিওর কোর্স ফি। হ্যাঁ, তারপর ওটা উনি লিখছে। হ্যাঁ, উনি একটা কথা লিখছে যে ট্রুলি সেট আপনার ভালো কোচিং করান, বাট ইউ আর টু মাচ কমার্শিয়াল টু বিয়ার দ্য অ্যামাউন্ট। হ্যাঁ, আমরা অনেক বেশি কমার্শিয়াল। তো উনি বলছে আমরা ভালো পড়াই, এটা উনি স্বীকার করছে, যদি আমাদের কোর্স 20,000 টাকা না। দেখো, অপরচুনিটি কজ বলে একটা কথা আছে পৃথিবীতে, সেটা হচ্ছে, ধরলাম P2 এর কোর্স ফি এখানে 10,000 টাকা, পুরাতনদের জন্য 8,000 টাকা। হ্যাঁ, কিস্তিতে দেওয়া যায়। হ্যাঁ, মেডিকেল 5,000, জেনারেল 5,000, পুরাতনের জন্য 4,000 4,000। তো 10,000 টাকা কোর্স ফি এখানের মধ্যে। আমি চিন্তা করলাম যে, কে চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, আমি এই টাকা বিনিয়োগ করবো না, আমি এই লসটা নিতে, আমার টাকাটা আমি ধরে রাখবো। হ্যাঁ, আর তুমি টাকাটা বিনিয়োগ করলা, টাকাটা বিনিয়োগ করার কারণে তুমি স্পেশাল বিসিএস ক্যাডার হয়ে গেলা। তাহলে তোমার ক্যাডার হওয়ার চান্সটা বাড়লো। আমি বলতেছি না P2 তে ভর্তি হলে ক্যাডার হয়ে যাবা, ক্যাডার হওয়ার চান্সটা বাড়লো 10,000 টাকা বিনিয়োগ করার কারণে।
ওখানে তোমার গেইন কত হবে চিন্তা করো তো। তাহলে তুমি যদি মনে করো পিটুয়ে ভালো পড়ায়, সব গোছা দিতে পারবে পিটুয়ে, তাহলে তোমার তো 10,000 টাকার চিন্তা করার দরকার নেই। যেহেতু ভালো পড়াই, গোছা দিবে সব কিছুই, এই 10,000 টাকা বাঁচাই তুমি কি করবা? অনেক ধনী হতে পারবা না, তাই না? কিন্তু যদি কাজে লাগে তুমি ক্যাডার হয়ে যেতে পারবা। আর পিটুয়ে স্পেশাল বিসিএস এ আমাদের যে অর্জন, 42-তে আমাদের 130 জনের ছোট একটা ব্যাচ ছিল, যেহেতু তখন পিটিও মাত্র নতুন প্রতিষ্ঠান, সেখানে 67 জন ক্যাডার হয় আমাদের। 48 খুবই র্যাপিড একটা ব্যাচ ছিল, অল্প কিছুদিনের মধ্যে সব শেষ করতে হয়েছে। আমরাও প্রস্তুত ছিলাম, এত দ্রুত পরীক্ষা হবে কেউ কল্পনা করে নাই। খুব তাড়াহুড়োর উপরে সবকিছু গেছে। এরপর আল্লাহবাকের মেহেরবানি, এখানে আমাদের কোনো কৃতিত্ব নাই, আল্লাহবাকের মেহেরবানি বলবো আমরা, যে আমাদের মাথার মধ্যে আইডিয়াগুলো আসছে বলে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি। কি আইডিয়া আসছিল? সেই দিকে আমরা প্রচুর কোশ্চেন সলভ করাইছি স্টুডেন্টদেরকে, চাপে চুপে অ্যানাটমির প্রশ্ন, সার্জারির প্রশ্ন, মেডিসিনের প্রশ্ন, চাপে যেগুলো প্রশ্ন বানাইছে এগুলো সলভ করাইছে, এগুলো সলভ করো বসে বসে শেষ দিকে। এবং এইটা কাজে আসছে, এটা আল্লাহবাকের মেহেরবানি যে আমাদের মাথায় এটা আসছিল আইডিয়া, যে 48-এ পড়াশোনা করার সময় ছিল না, সে তো বেশি বেশি কোশ্চেন সলভ করাই ওদেরকে, শেষ দিকে আমরা প্রচুর কোশ্চেন সলভ করাইছি। তো সেম প্ল্যান এবারও থাকতেছে। আমরা এবার জেনারেল পার্টে 10,377টা কোশ্চেন সলভ করাবো। সবার পক্ষে এতগুলো হয়তো সম্ভব হবে না, কেউ এর চেয়ে কম পড়বে। জেনারেল পার্টে আমাদের কোশ্চেনগুলো যে ঠিকমতো সলভ করবে ও 80-90% কমন পাবে ইনশাল্লাহ। ডাক্তারদের মধ্যে যারা এমবিবিএস, তাদেরকে 6,912টা কোশ্চেন সলভ করাবো, এই যে বই যেটা আছে এই বই এবং আমাদের ওয়েবসাইট মিলে, হ্যাঁ, বইয়ের মধ্যে এগুলো আছে সবগুলো প্রশ্নই, এগুলো সলভ করাবো আমরা ইনশাল্লাহ। তাহলে অ্যানাটমি ফিজিওলজি তো ডেন্টিস্টরা করবে, এর পাশাপাশি ডেন্টিস্টরা শুধু তাদের কোর সাবজেক্ট যেগুলো যেগুলো এমবিবিএসের সাথে মিল নাই, তাদের কোর সাবজেক্ট থেকে আর 280 প্রশ্ন, এটা বিডিএসরা করবে, হ্যাঁ, তাদের কোর সাবজেক্ট। তারা তো অ্যানাটমিও করবে, হ্যাঁ, অ্যানাটমি থেকে হিস্টোলজি রিলেটেড প্রশ্নগুলো, ফিজিওলজি থেকে বায়োকেমিস্ট্রি রিলেটেড প্রশ্নগুলো করবে। পাশাপাশি আর ডেন্টিস্ট, তারা তাদের কোর সাবজেক্ট থেকে আর 280 প্রশ্ন প্র্যাকটিস করবে, হ্যাঁ, পিটুয়েতে। এমবিবিএস থেকে কোশ্চেন একটু কম, এখানের মধ্যে একটু কম থাকলেও এমবিবিএসের মধ্যে কোশ্চেন প্যাটার্ন অনেক বেশি, সেই জন্য এমবিবিএসের মধ্যে কোশ্চেন একটু বেশি, হ্যাঁ। তো ডেন্টালের মধ্যে কোশ্চেন তুলনামূলক এমবিবিএস থেকে একটু কম, কারণ এখানে প্যাটার্ন একটু কম। এই হলো পিটিওর পুরো কোর্স প্ল্যান। আর যারা আমাদের কোর্সের ব্যাপারে জানতে চাও, কোর্সের ভর্তি ফি, এখানে আমরা কী করতেছি তোমাদের জন্য, সব কিছু জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 01329672052। আর আজকে ওয়েবিনারে সব কন্টেন্ট পিডিএফ যেগুলো দেখালাম সেগুলো তোমাদেরকে আমাদের টিম হোয়াটসঅ্যাপ অথবা যেভাবে দেয় আর কি, তোমার পৌঁছে দেয়, তোমাদের ব্যবস্থা করবে। এখন স্পেশাল নিয়ে আমি তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার দিব। এখানে শেষ করতেছি। তোমাদের বিশেষ জার্নি শুভ হোক।